আসসালামু আলাইকুম। আমাদের সূচকের আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। প্রথমে সবাই একটু কমেন্টস করে জানান আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা, বোর্ডের লেখা স্পষ্ট দেখতে পাচ্ছেন কিনা। যদি কথা স্পষ্ট শুনে থাকেন এবং বোর্ডের লেখা যদি স্পষ্ট দেখে থাকেন তাহলে সবাই একটু কমেন্টস করেন অল ক্লিয়ার। আর সবাইকে ওয়ালাইকুম আসসালাম। আমাদের সূচকের হচ্ছে আজকে তৃতীয় ক্লাস, আরও একটা ক্লাস লাগবে, তাহলে আমাদের সূচকটা কমপ্লিট হয়ে যাবে। আর সূচক কমপ্লিট হয়ে গেলে আমাদের হচ্ছে ম্যাথের একটা পার্ট কমপ্লিট, সূচক, ধারা, লগারিদম। এই তিনটা অধ্যায় থেকে 44 প্রিলিতে কোশ্চেন আসছে 5টা। আর অন্যান্য প্রিলিগুলো যদি দেখি প্রতিবারই কমপক্ষে 3টা কোশ্চেন থাকে, এবং ইনশাল্লাহ আমরা সবই পড়ছি আশা করি। আর আজকের পর একটা ক্লাস নিলে আমরা সূচকের যে কোনো কোশ্চেন অ্যান্সার করতে পারবো, এবং সূচক, ধারা, লগারিদম আমাদের একটা কমপ্লিট প্রিপারেশন হয়ে যাবে। আচ্ছা, সবাই যেহেতু অল ক্লিয়ার লিখছেন তাহলে আমি একটু পড়ানো শুরু করে দিই। আজকে আমি পড়াবো হচ্ছে টাইপ 7 থেকে। টাইপ 7 হচ্ছে ইম্পর্টেন্ট টু নো। ইম্পর্টেন্ট টু নো। আচ্ছা, আমি দুইটা সূত্র লিখছি। এই সূত্র আমরা অসংখ্যবার আলোচনা অলরেডি করে ফেলছি। একটা হচ্ছে এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন। এইটা যেই কথা, এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন, এটা যেই কথা এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন একই কথা। এ টু দি পাওয়ার এম ভাগ এ টু দি পাওয়ার এন, এইটা যেই কথা এ টু দি পাওয়ার এম ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার এন, এটাও একই কথা। আমরা শিখছি কি, যদি দুইটা বেজ একই রকম হয় এবং যদি গুণ আকারে থাকে তাহলে পাওয়ার দুইটা হবে যোগ, যদি ভাগ আকারে থাকে তাহলে পাওয়ার দুইটা হবে বিয়োগ। এখন অতিরিক্ত একটা জিনিস শিখতে হবে, এটা হচ্ছে এম আর এন এর পরিচয়টা কি, এটা পরীক্ষায় আসতে পারে। এম আর এন এর পরিচয় হচ্ছে এরা হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা। এই জিনিসটা সবাই একটু জেনে রাখবেন। তাহলে আমরা সূত্রটা শিখলাম, সূত্রের কন্ডিশনটাও শিখলাম। ভবিষ্যতে আমরা যখন সংখ্যা পড়ব তখন আমরা আরো বিস্তারিত শিখবো কোনটা ধনাত্মক পূর্ণ সংখ্যা, আসলে বিষয়টা কি, স্বাভাবিক সংখ্যা বিষয়টা কি, ঋণাত্মক পূর্ণ সংখ্যা বিষয়টা কি, তারপর হচ্ছে মূলত সংখ্যা বিষয়টা কি, অমূলত সংখ্যা, এগুলো আমরা সংখ্যা বিস্তারিত শিখবো। তাহলে আমরা আপাতত ধরে নিলাম আমরা সূত্রটা জানি। এবার আসেন এক্সাম্পল নাম্বার 4। আমরা ধরে নিলাম আমরা সূত্রটা সবাই জানি। আচ্ছা, 4 নম্বর এক্সাম্পল দিয়ে আমরা পড়ানোটা শুরু করি। 4 নম্বর এক্সাম্পলে কি বলছে? আচ্ছা, এরকম দিছে। বিষয়টা হচ্ছে আপনি একটু লক্ষ্য করেন, আমার গল্পটা হচ্ছে এরকম, এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন, এটা সমান সমান বলছে এ টু দি পাওয়ার এম প্লাস এন। বিষয়টা কি তাই না? আচ্ছা, এই বেজ আর এই বেজ দুটো দেখতে একই রকম। আমরা কি বলছি, দুইটা বেজ যদি দেখতে একই রকম হয় তাইলে তাদের পাওয়ার হবে কি, যোগফল। ম্যাথমেটিক্সে যা বের করতে বলে অথবা যা জানি না তাই হচ্ছে কি এক্স। এই বন্ধু ঠিক আছে? তাহলে এটা সমান সমান কি 17 টু দি পাওয়ার 8। তাহলে গল্পটা কি, প্রথমে যেহেতু এই দুইটা আমাদের গুণ আকারে আছে আর যেহেতু বেজ দুইটা দেখতে একই রকম, তাহলে পাওয়ার দুইটা হবে কি যোগ। আবার আপনার কি হয়ে গেছে? জাস্ট 2 মিনিট। তাহলে এই বেজ আর এই বেজ দুইটা দেখতে একই রকম হয়েছে। আমরা শিখছি কি, যদি দুইটা বেজ দেখতে একই রকম হয় তাহলে পাওয়ার দুইটা সমান, আর যদি বেজ দুইটা দেখতে একই রকম হয় পাওয়ার দুইটা সমান, আর পাওয়ার দুইটা দেখতে একই রকম হলে বেজ দুইটা সমান। তাহলে 3.5 প্লাস x সমান কত, 8। এখান থেকে x এর মান বেরোবে কত, 8 মাইনাস 3.5, দ্যাট মিনস হচ্ছে 4.5। সবাইকে আমার কথা বুঝছেন? তাহলে যদি বুঝে থাকেন তাহলে এই গল্পটা কি দাঁড়াইলো, আমরা জাস্ট এই ফর্মুলাটা অ্যাপ্লাই করছি। সবাই যদি এই পর্যন্ত বোঝেন একটু ফিডব্যাক দেন। এক্সাম্পল 4 ডান। 1 মিনিট, আমি একটু দরজাটা আটকে দিয়ে আসি। আচ্ছা, সবাই এক্সাম্পল 4 যেহেতু ডান লিখছেন তাহলে এবার আমি একটু এক্সাম্পল 6 করাই। এটার পাশে একটু লেখেন বি কেয়ারফুল। এক্সাম্পল 6 এটার পাশে সবাই একটু লেখেন বি কেয়ারফুল।
সোজা ম্যাথ, কিন্তু পরীক্ষায় এটা ভুল করার একটু চান্স আছে। 6 নম্বরে কি বলছে, মাইনাস x to the power 4 into x to the power minus 3 whole cube into x to the power 7 is equals to what? আচ্ছা, খুব মনোযোগ সহকারে ভাই আমরা একটা জিনিস আজকে নতুন করে আবার শিখবো। আমরা জানি কি মাইনাস টু দি পাওয়ার সামথিং, মনে করেন -1 সে -1 টু দি পাওয়ার সামথিং, এই পাওয়ারটা যদি জোর হয় তাহলে আমার এখানে আউটপুটটা আসবে কি পজিটিভ, আর প্লাস লেখি কারণ এই যে 1ই থাকবে, বিষয়টা তো তার অন্য কিছু থাকতে পারে। আর এই জায়গার যদি পাওয়ারটা বিজোড় হয় তাহলে আমার আউটপুট আসবে কি মাইনাস সামথিং। এটা সবাই একটু শিখে নেন। আমরা শিখলাম কি মাইনাস, এটা যে 1ই হবে বিষয়টা এরকম না, অন্য কোনো কিছু হতে পারে। মাইনাস যাই হোক, এটা টু দি পাওয়ার যে পাওয়ারটা থাকবে সেটা যদি জোর হয় তাহলে আউটপুট হবে অলওয়েজ প্লাস। মাইনাস সামথিং টু দি পাওয়ার যদি বিজোড় হয় তাহলে আউটপুট হবে অলওয়েজ মাইনাস। তাহলে মাইনাস এক্স টু দি পাওয়ার 4, এটা মানে কি আমি বলছি কি যদি মাইনাস সামথিং টু দি পাওয়ার 4 হয়, মাইনাস সামথিং টু দি পাওয়ার 4 হলে আমার গল্প হচ্ছে কি আউটপুট হবে প্লাস। তাহলে প্লাস এক্স টু দি পাওয়ার 4, সবাইকে বুঝাইতে পারছি? আচ্ছা, অনুর ভাই মাইনাস এক্স টু দি পাওয়ার 3, আপনি একটু আগে শিখছেন কি, আপনি শিখছেন যদি আমার টু দি পাওয়ার মাইনাস হয়, টু দি পাওয়ার বিজোড় হয়, সরি টু দি পাওয়ার যদি বিজোড় হয় তাহলে আমার আউটপুট আসবে মাইনাস। তাহলে এটা কি মাইনাস এক্স কিউব। সবাইকে আমার কথা বুঝছেন? সবাইকে আমার কথা বুঝছেন? আচ্ছা, তাহলে বিষয়টা আমরা আরেকটু বুঝি। আমরা দেখলাম যেহেতু মাইনাস এক্স টু দি পাওয়ার 3 যেহেতু পাওয়ার বিজোড়, তাহলে এটা হবে কি মাইনাস এক্স কিউব, তারপর কি এক্স টু দি পাওয়ার 7। আচ্ছা, এখন আপনি এই মাইনাসটারে কি করতে পারেন, দুইটা জিনিস করতে পারেন, শর্টকাটও করতে পারেন, ডিটেলসও করতে পারেন। আমি এটা লিখতে পারি কি এক্স টু দি পাওয়ার 4 ইন্টু -1 ইন্টু এক্স কিউব ইন্টু এক্স টু দি পাওয়ার 7 লিখতে পারি না? এই মাইনাস এক্স কিউব, এটা আমি ডিটেলসটা বোঝানোর জন্য লিখতেছি, পরীক্ষা আমরা এভাবে করবো না। মাইনাস এক্স কিউব এটা মানে কি -1 ইন্টু এক্স কিউব। আচ্ছা, তাহলে বা -1 মতো রাখেন, এটা কি এক্স টু দি পাওয়ার 4 ইন্টু এক্স কিউব ইন্টু এক্স টু দি পাওয়ার 7, এতটুকু মানে কি এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন ইন্টু এ টু দি পাওয়ার আর, দ্যাট মিনস এ টু দি পাওয়ার এম প্লাস এন প্লাস আর। তাহলে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 3 প্লাস 7, 4 3 7 14, এক্স টু দি পাওয়ার 14, একটা -1 আছে, দ্যাট মিনস কি মাইনাস এক্স টু দি পাওয়ার 14। সবাই কি গল্পটা বুঝছেন? তাহলে আপনি যদি পুরো বেসিকটা দিয়ে করেন তাহলে মাইনাস এক্স কিউব মানে কি -1 ইন্টু এক্স কিউব, -1 আমি আলাদা করলাম। এইবার এতটুকু করে যদি ক্যালকুলেট করি তাহলে এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন ইন্টু এ টু দি পাওয়ার আর, যেহেতু তিনটা বেজি এক, তাহলে পাওয়ার তিনটার যোগফল 4 প্লাস 3 প্লাস 7, তাহলে মাইনাস এক্স টু দি পাওয়ার 14। কেন মাইনাস? এখানে একটা মাইনাস আছে। সবাইকে আমার কথা বুঝছেন? এটা হচ্ছে ডিটেলস। পরীক্ষায় কি করবেন এই পর্যন্ত বাইর করছেন না? আচ্ছা, বাইর করার পর আপাতত মাইনাসটা বুঝলা যান। এক্স টু দি পাওয়ার 4 প্লাস 3 প্লাস 7, মাইনাস আছে কয়টা? একটা। যদি দুইটা থাকতো তাহলে মাইনাসে মাইনাসে আবার হয়তো প্লাস। একটা মাইনাস থাকলে কি শুধু মাইনাস, দুইটা মাইনাস থাকলে কি মাইনাসে মাইনাসে প্লাস, তিনটা মাইনাস থাকলে কি মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে আবার মাইনাস। তার মানে এটা ফাইনালি কত? মাইনাস এক্স টু দি পাওয়ার 14। আমি কি গল্পটা বুঝাইতে পারছি? আপনাকে পরীক্ষায় এই ধরনের কোনো কোশ্চেন দিলে এই পর্যন্ত বাদ দেন, এইগুলা বাদ, কিচ্ছু লাগবে না, এই পর্যন্ত বাইর করবেন, করার পর মাইনাসটা বন্ধ করেন। তাহলে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 3 প্লাস 7 লিখলেন। এবার দেখবেন মাইনাস আছে কয়টা? যদি একটা থাকে তাহলে তো মাইনাস, কিন্তু যদি মাইনাস দুইটা থাকতো তখন কিন্তু আবার মাইনাসে মাইনাসে প্লাস, তিনটা মাইনাস থাকলে মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে আবার মাইনাস। এই কারণে এই 6 নম্বর কোশ্চেনের পাশে বলা হয়েছে বি কেয়ারফুল। সবাই কি আমার কথা বুঝছেন? যদি বুঝে থাকেন সবাই লেখেন এক্সাম্পল 6 ডান। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, কারণ এখানে আপনার মাইনাস একটা দিছে, আমি তো চাইলে এই জায়গাটা মাইনাস এক্স টু দি পাওয়ার 7 দিয়ে দিতে পারতাম। কথা কি বোঝেন নাই? সবাই একটু ফিডব্যাক দেন তো এটা বুঝছেন কিনা। এটা হচ্ছে আজকের ক্লাসের অন্যতম গুরুত্বপূর্ণ একটা ম্যাথ যেটা পরীক্ষায় ভুল করতে পারেন। গুড, এক্সাম্পল 6 ডান হয়েছে। আচ্ছা, এবার আসেন এক্সাম্পল 9।
9 কি বলছে এক্স টু দি পাওয়ার 4 ভাগ এক্স টু দি পাওয়ার 6 ইন্টু এক্স স্কোয়ার। আচ্ছা ভাইয়া বিষয়টা একটু আমরা বুঝি, একদম সোজা জিনিস। আমরা সূত্র অনুসারে জানি কি এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন যদি গুণ আকারে থাকে তাহলে এ টু দি পাওয়ার এম প্লাস এন, আর যদি ভাগ আকারে থাকে তাহলে এ টু দি পাওয়ার এম মাইনাস এন। আপনার গল্প হচ্ছে যখন গুণ আকারে থাকে তখন পাওয়ার হয় যোগ, আর যখন ভাগ আকারে থাকে তখন পাওয়ার হয় বিয়োগ। তাহলে লেখেন এক্স লিখলাম, কারণ সবগুলা বেজিত তো আমার এক্স, তাহলে পাওয়ার কত 4। এটা যেহেতু ভাগ দেওয়া আছে তাহলে কি মাইনাস, আবার এটা যেহেতু যোগ দেওয়া আছে তাহলে কি প্লাস, তাহলে এক্স টু দি পাওয়ার 6 মাইনাস 3 দ্যাট মিন্স এক্স টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু 1। প্রসিডিউর কি সবাই বুঝছেন? আমার গল্প হচ্ছে আমার তিনোটা বেজই দেখতে একই রকম, তিনোটা বেজ যখন দেখতে একই রকম বেজটা নিলাম, নেওয়ার পর টু দি পাওয়ার। এইবার খেলা হচ্ছে পাওয়ার কি যোগ না বিয়োগ, যোগ কখন গুণ হইলে, বিয়োগ কখন ভাগ হইলে। তাহলে এইটার সাথে এটা সম্পর্ক হচ্ছে ভাগের সম্পর্ক, তাহলে কি 4 মাইনাস 6, আবার এইটার সাথে সম্পর্ক হচ্ছে যোগের সম্পর্ক, তাহলে কি প্লাস 2। তাহলে ফাইনালি আসে কত এক্স টু দি পাওয়ার 0 সমান 1। আর কেউ যদি ডিটেলসটা বুঝতে চান তাহলে হচ্ছে এরকম এক্স টু দি পাওয়ার 2 6 ইন্টু এক্স স্কোয়ার। আমরা এটা কি লিখতে পারি এক্স টু দি পাওয়ার 4 ইন্টু এক্স স্কোয়ার, ভাগ মানে কি নিচে। আচ্ছা এবার এটার উপরে গুণ করলে কি আসে 4 প্লাস 2, নিচেরটা ভাগ আকার আছে আসবে কি মাইনাস, তাহলে এক্স টু দি পাওয়ার 6 মাইনাস 6 দ্যাট মিন্স হচ্ছে কি এক্স টু দি পাওয়ার 0 আলটিমেটলি 1। কিন্তু আপনি এত বড় করে কেন করবেন পরীক্ষায় এমসিকিউতে, তাই না? তাহলে আমরা বিষয়টাকে সবাই বুঝছি, যদি পুরো বিষয়টা সবাই বুঝে থাকি তাহলে লেখেন কেস 1 ডান। পুরো বিষয়টা যদি সবাই বুঝে থাকেন তাহলে লেখেন কেস 1 ডান। এবার আমরা একটা মজার কেস করবো, সেটা হচ্ছে কেস 2, এবং এখানে আমরা খুব ভালো একটা বেসিক বুঝবো। সবাই একটু ফিডব্যাক দেন কেস 1 কি ডান হয়েছে নাকি। আচ্ছা এইবার সবাই খুব মনোযোগ দেন ভাই, আমরা একটা বেসিক জিনিস শিখবো। বেসিক জিনিসটা হচ্ছে কি, আমরা এই সূত্রটা অলরেডি সবাই জানি, এ টু দি পাওয়ার এম টু দি পাওয়ার এন সমান কি এ টু দি পাওয়ার এম এন, কারণ এগুলো আমরা লগারিদমে অ্যাপ্লাই করলাম, সূচকের প্রথম 2টা ক্লাসে অ্যাপ্লাই করলাম, তার মানে এগুলো আমাদের এখন মোস্ট কমন পরিচিত সূত্র হয়ে গেছে। আচ্ছা সূত্র হচ্ছে বেসিক্যালি দুইটা, একটা হচ্ছে এইটা এ টু দি পাওয়ার এম টু দি পাওয়ার এন সমান হচ্ছে এ টু দি পাওয়ার এম এন, আর একটা সূত্র কি এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন সমান কি এ টু দি পাওয়ার এম প্লাস এন। সবাই একটু খুব মনোযোগ সহকারে দেখেন, 1 2 3 আমি 3টা জিনিস লিখলাম। প্রশ্নটা হচ্ছে এ স্কোয়ার হোল কিউব, এটা সমান হচ্ছে আমার এ টু দি পাওয়ার 6, কিন্তু এ স্কোয়ার ইন্টু এ কিউব সমান কেন এ টু দি পাওয়ার 5? এটা অনেকেই জানেন না, একটু বোঝেন। আপনারা বললাম এ স্কোয়ার টু দি পাওয়ার 3 এটা সমান এ টু দি পাওয়ার 6, আর এ স্কোয়ার ইন্টু এ কিউব সমান এ টু দি পাওয়ার 5। প্রশ্ন হচ্ছে কেন? সবাই একটু মনোযোগ সহকারে সূত্রটা বুঝি। আমরা সূত্র শিখছি এ টু দি পাওয়ার এম টু দি পাওয়ার এন, এই টাইপের যদি কোনো স্ট্রাকচার হয়, এ টু দি পাওয়ার এম টু দি পাওয়ার এন এই টাইপের যদি কোনো স্ট্রাকচার হয়, তখন আমাদের সূত্র হচ্ছে এ টু দি পাওয়ার এই পাওয়ার দুইটার গুণফল। তাহলে আপনারে আমি যখন বললাম এ স্কোয়ার হোল কিউব এটা ইজ ইকুয়াল টু হোয়াট, আপনি দেখতেছেন কি এটা কোন স্ট্রাকচার এ টু দি পাওয়ার এম টু দি পাওয়ার এন। তাহলে আমরা সূত্র অনুসারে কি জানি এ টু দি পাওয়ার পাওয়ার দুইটার গুণফল, তাহলে 2 ইন্টু 3 মানে কত 6। আবার এটা চিন্তা করেন এ কিউব টু দি পাওয়ার 2, তাহলে আমরা কি শিখছি যদি এ টু দি পাওয়ার এম টু দি পাওয়ার এন হয়, তাহলে আমার সূত্র হচ্ছে কি এ টু দি পাওয়ার পাওয়ার দুইটার গুণফল 3 ইন্টু 2 দ্যাট মিনস হচ্ছে এ টু দি পাওয়ার 6। সবাই কি আমার কথা বুঝছেন? তাহলে স্ট্রাকচার যখন এমন হবে তখন পাওয়ার দুইটার করব গুণ, স্ট্রাকচার যখন এমন হবে তখন পাওয়ার দুইটার করব যোগ।
তাহলে আপনারা এখন যদি আমি এ স্কোয়ার ইন্টু এ কিউব বলি, এটা কোন স্ট্রাকচার? এই স্ট্রাকচার। তাহলে এই স্ট্রাকচারে গেলে কি আমার পাওয়ার দুটো করতে হবে কি যোগ, দ্যাট মিনস কি এ টু দি পাওয়ার 5। তাহলে এ স্কোয়ার হোল কিউব সমান কেন এ টু দি পাওয়ার 6, আর এ স্কোয়ার ইন্টু এ কিউব কেন এ টু দি পাওয়ার 5, এটাকে আমরা সবাই বুঝছি। যদি দুইটা পাওয়ার এরকম থাকে তখন হচ্ছে এ টু দি পাওয়ার এম এন, আর এরকম যদি গুণ আকারে থাকে তখন হচ্ছে পাওয়ার দুইটা যোগ। সবাই যদি এই পর্যন্ত বুঝে থাকেন তাহলে লেখেন বি ডান, মানে বেসিক ডান। এটা খুব একটা ইম্পর্টেন্ট বেসিক। সবাই এই পর্যন্ত একটু ফিডব্যাক দেন তো। রেলের পরীক্ষায় শুধু মুনাফার অঙ্কটা পারি নাই, বাকিগুলো সব ক্রেডিট রাহাত ভাইয়া, ধন্যবাদ। ইনশাল্লাহ সবই পারবেন, জাস্ট ওয়েট অ্যান্ড সি। আচ্ছা, এই কেস 2টা পড়ানোর পর আমি কখনো আমার ব্যক্তিগত জীবন নিয়ে আপনাদের সাথে কখনো কথা বলি নাই। আমি কেস 2টা পড়ার পর 5 মিনিট একটা বিষয় নিয়ে একটু কথা বলবো, আমার ব্যক্তিগত জীবন। আমি আমার ব্যক্তিগত জীবন সবসময় আমার স্টুডেন্টদের কাছ থেকে হাইড রাখি। আমার মনে হয়েছে একটা বিষয় আপনাদের এখন ক্লিয়ার করা দরকার, এটা আমি কেস 2টা পড়ানোর পর করব। সবাই থাইকেন, আমার কথা দিয়ে অনেক কিছু নিজের লাইফেও অ্যাপ্লাই করতে পারবেন। যে 316 জন লাইভে আছেন সবাই থাইকেন, 5 মিনিট পর কথাগুলো বলবো। আমি কেস 2টাকে শেষ করি। আশা করি আমার কথাগুলো শুনলে আমার সম্পর্কে আপনার একটা ধারণা তৈরি হবে, যদি আমার সম্পর্কে কারো কোনো ভুল ধারণা থেকে থাকে। কারণ আমি ব্যক্তিগত জীবন নিয়ে কখনো কিছু না বলার কারণে সবাই শিক্ষক রাহাত ভাইয়াকেই চিনে। ব্যক্তি রাহাত ভাই সম্পর্কে সবাই ধারণা সে অতিরিক্ত অহংকারী, বিনয়ের অভাব, ঔদ্ধত্য, কথাবার্তায় সহনশীলতার প্রকাশ কম, এগুলার একটা 5 মিনিটের আমি ব্যাখ্যা দেবো আসলেই কি আমি এরকম নাকি। 15। আচ্ছা, 15 নম্বর ম্যাথটা হচ্ছে সামথিং এরকম দিয়া বলছে সামথিং এরকম বের করতে। খুব ইম্পর্টেন্ট ম্যাথ, এটার পাশে একটা স্টার দিয়ে দেন তো, এটা খুব ইম্পর্টেন্ট ম্যাথ। আচ্ছা, আমারে বলছে 10 টু দি পাওয়ার x সমান হচ্ছে হাফ। খুব ভালো কথা। আচ্ছা, এই ম্যাথটা আমি দুইভাবে করতে পারি, এক দেয়া আছে দিয়ে করতে পারি, অথবা হচ্ছে মান বার করে দিয়ে করতে পারি। আচ্ছা, আমি যদি দেয়া আছে দিয়ে করি, না দেয়া আছে দিয়ে করবো না, আমরা হচ্ছে মান বার করে দিয়ে করি। দুইটা নিয়ম আমি দেখাবো। 10 টু দি পাওয়ার -8x, আপনার ভ্যালু দেওয়া আছে কত 10 টু দি পাওয়ার x এর। তাহলে স্বাভাবিকভাবে আমি যদি 10 টু দি পাওয়ার x বানাই, 10 টু দি পাওয়ার x যদি বানাই, তাহলে আমি এটা কি লিখতে পারি 10 টু দি পাওয়ার x। আচ্ছা, তাহলে এটার বাইরে কি আমি 8 পাঠিয়ে দিতে পারি না? কোন সূত্র? a টু দি পাওয়ার m টু দি পাওয়ার n সমান যদি a টু দি পাওয়ার mn হয়, তাহলে আমি তো চাইলে এরকমও লিখতে পারি a টু দি পাওয়ার mn সমান a টু দি পাওয়ার m টু দি পাওয়ার n। পারি? লিখতে কি পারি? আচ্ছা, পারলাম। তাহলে আমি লিখতে পারি কি 10x টু দি পাওয়ার -8। আচ্ছা, 10 টু দি পাওয়ার x, এটার ভ্যালু দেওয়া আছে কত? হাফ। হাফ টু দি পাওয়ার -8। এই বন্ধু কি ঠিক আছে? এই বন্ধু কি ঠিক আছে? তাহলে আমরা কি করলাম 10 টু দি পাওয়ার -8x, এটারে আমরা লিখলাম কি 10 টু দি পাওয়ার x টু দি পাওয়ার -8। এটা আমরা কিসের বেজে লিখছি? যেহেতু আমার এই মানটা দরকার, এই কারণে আমি এরকম বানাইছি। আর এখান থেকে এখানে আমরা এটা কিভাবে লিখছি, সূত্রটা হচ্ছে আমার a টু দি পাওয়ার m টু দি পাওয়ার n সমান সবচেয়ে ভালো হচ্ছে এরকম তীর চিহ্ন দিয়ে শিখা। তীর চিহ্ন দিয়ে শিখা মানে কি জানেন? এরকম দিলে এইটা নেব, এইটা দিলে এইটা নেব। কথা কি বুঝতে পারছেন? তাহলে সেই অনুসারে আমরা লিখলাম কি 10 টু দি পাওয়ার x টু দি পাওয়ার -8, এটা সমান কি হাফ টু দি পাওয়ার -8। তারপর আমরা কি শিখছিলাম? সামথিং টু দি পাওয়ার যদি এরকম মাইনাস কিছু দেয়া থাকে তখন আমরা কি করব, উপরের মানটা যাবে নিচে, নিচের মানটা আসবে উপরে, আর পাওয়ারটা কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে প্লাস। তাহলে 2 টু দি পাওয়ার 8 এর মান হচ্ছে 256। এটা আমি কিন্তু খুব সম্ভবত সূচকের পার্ট 1 ক্লাসে শিখাইছি। যারা পার্ট 1 মিস করছেন তারা এটা পার্ট 1 ক্লাসে শিখে নেবেন, ওখানে আমি বিস্তারিত বলে দিছি। এরকম আসলে কি, তাহলে এই মানটা আমরা এক্সচেঞ্জ করে দেব, উপরের মান নিচে যাবে আর নিচের মান উপরে আসবে, আর এখানে যে পাওয়ারটা ছিল এই মাইনাসটা প্লাস হয়ে যাবে। তাহলে প্লাস 2 টু দি পাওয়ার 8। যারা এটা কম বুঝছেন, এটা আমি পার্ট 1-এ পড়াইছি, পার্ট 1 একটু দেখে নিয়েন। তাহলে আমরা কি 15 নম্বর ম্যাথটা সবাই বুঝছি? 15 নম্বর ম্যাথটাকে আমরা সবাই বুঝছি। আচ্ছা, তাহলে 15 নম্বর ম্যাথটা যদি আমরা সবাই বুঝে থাকি, তাহলে আমি আরেকটা ম্যাথ করাই, তাহলে আমাদের কেস 2টা কমপ্লিট হবে। সেটা হচ্ছে অঙ্ক নম্বর 19। এটাও ইম্পর্টেন্ট ম্যাথ। 19 এটা হচ্ছে ইম্পর্টেন্ট ম্যাথ।
19-এ কি বলছে দেখি, এগুলো হচ্ছে পিওর বেসিক, কথা কি বুঝছেন? আচ্ছা, আপনারা ভাইয়া আপাতত এই কোশ্চেনটা ভুলে যান। মনে করেন আমি একটা কোশ্চেন দিলাম, এই কোশ্চেনটার সলিউশন আমরা কি শিখছিলাম? এই বাইরে থাকে কত 2, তাহলে এটার কি লেখা যায়? a টু দি পাওয়ার ভিতর থাকবে উপরে, বাইরে থাকবে নিচে, এই শিখছি না? আচ্ছা, এখন আপনারা কোশ্চেন দিছে সামথিং এরকম। তাহলে প্রথম কাজ, আমি এই অংশটুর ক্যালকুলেশন করব। এটা যদি করতে যাই তাহলে কি করব? এ এর মতো লিখলাম। আমার ভিতরের পাওয়ার কত 3, বাইরের পাওয়ার কত 3। এই বন্ধুকে বুঝাইতে পারছি? আমরা একটা সূত্র শিখছিলাম না, m রুট a টু দি পাওয়ার n, এটা সমান কি a টু দি পাওয়ার n বাই m। মানে কি, আমার ভিতরের পাওয়ার থাকবে উপরে, বাহিরের পাওয়ার থাকবে নিচে। তাহলে ঘনমূল 3 রুট a কিউব, এটার কি লেখা যায়? a টু দি পাওয়ার 3 ডিভাইডেড বাই 3। তাহলে ফাইনালি কাটাকাটি করলে আসে কত 1, তাহলে a টু দি পাওয়ার 1। এখন আবার আমরা কি শিখছি? আবার কি, a ভিতরের পাওয়ার থাকবে উপরে, বাইরের পাওয়ার থাকবে নিচে। তাহলে আলটিমেটলি आंसर কি a টু দি পাওয়ার 1/3। আমরা কি প্রসিডিউরটা বুঝাইতে পারছি? যদি বুঝাইতে পারি ভালো, না বুঝি তাহলে আমি আরেকবার বলি। আমি প্রথমে এতটুকু অংশ নিয়ে কাজ করলাম। এতটুকু অংশ নিয়ে আমি কি কাজ করছি? আমার সূত্র হচ্ছে m রুট a টু দি পাওয়ার n, এটা মানে a টু দি পাওয়ার n বাই m। দ্যাট মিন্স কি, a টু দি পাওয়ার ভিতরের পাওয়ার থাকবে উপরে, বাইরের পাওয়ার থাকবে নিচে। আমরা তো তাই শিখছি। আচ্ছা, তাহলে এই অনুসারে আমার বাইরের হচ্ছে 3, ভিতরে হচ্ছে 3। তাহলে আমরা কি লিখতে পারি? a টু দি পাওয়ার 3/3। কাটাকাটি করলাম, তাহলে আলটিমেটলি থাকে কত? a টু দি পাওয়ার 1। তাহলে বাইরে 3, উপর ভিতরে হচ্ছে 1, তাহলে a টু দি পাওয়ার 1/3। সবাই যদি বুঝে থাকেন, কেস 3 হচ্ছে আমাদের সূত্রগুলা, এই সূত্রগুলো বিভিন্ন সময় পরীক্ষায় আসে যে এই সূত্রটা মানে কি, এটা ইজ ইকুয়ালস টু হোয়াট। এগুলো আমি বারবার বলছি, আশা করি আমরা সবাই টাইপ 7 পারবো। সবাই যদি বুঝে থাকেন একটু লেখেন টাইপ 7 ডান। সবাই যদি একটু বুঝে থাকেন লেখেন টাইপ 7 ডান। টাইপ 7 ডান। আচ্ছা, আমি টাইপ 8 পড়ানোর আগে একটু 5 মিনিট কথা বলি। আচ্ছা, সবাই একটু ফিডব্যাক দেন, টাইপ 7টা ডান হয়েছে নাকি? আচ্ছা, 5 মিনিট একটু আমি পড়ার বাইরে কথা বলি। এটা আমার একান্ত একদম ব্যক্তিগত জীবনের কথা। এই কথাগুলো সাধারণত আমি কখনো কারোর সাথে শেয়ার করি নাই, আপনাদের সাথে প্রথম শেয়ার করতেছি। আচ্ছা, আমার সম্পর্কে অনেকের ধারণা যে রাহাত ভাই মানে একটু অহংকারী, তার কথাবার্তা বা হচ্ছে চালচলনে মনে হয় যে সে অহংকারী। আমি একটা গল্প বলবো, গল্পটা শোনার পর আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করব আমি কি অহংকারী নাকি কনফিডেন্ট। ঠিক আছে, গল্পটা সবাই একটু শুনেন। আমার বাবা হচ্ছে গত বছর হচ্ছে আগস্টের 17 তারিখ মারা গেছেন, মানে ঠিক 1 বছর হবে অবস্থা। কথা না, গল্পটা হচ্ছে আমার বাবাকে নিয়েই। আমরা যখন ছোট ছিলাম, মানে স্কুলে পড়তাম, তখন হচ্ছে আমার বাবা হচ্ছে ঠিকাদার ছিলেন। তখন বরিশালে সে খুব নামকরা ঠিকাদার ছিলেন। নামকরা ঠিকাদার মানে হচ্ছে আমরা প্রচুর প্রাচুর্যের ভিতর বড় হয়েছি। প্রাচুর্য মানে এক্সট্রিম প্রাচুর্যের ভিতর। আমি যখন ছোট ছিলাম, 2000 সালের কথা বলতেছি, তখন আমি যে শার্টটা পরতাম সেই শার্টের দাম ছিল 700 টাকা। 2000 সালে আমি 700 টাকা দামের শার্ট পরতাম। তখন বাংলাদেশে অনেক ফ্যামিলি 1000 টাকায় মাসে চলতো। তবে 2000 সালে 700 টাকার ভ্যালু কত, এটা তো অবশ্যই সবাই জানার কথা। তার মানে আমরা কি প্রচুর বিলাসিতার ভিতর বড় হয়েছি। আমার বাবা হচ্ছে প্রচুর টাকা ইনকাম করছে এবং সে খুব বেশি টাইপের লোক ছিলেন, প্রচুর টাকা খরচও করছেন। আচ্ছা, তিনি যে ঠিকাদার ছিলেন, তার ব্যবসা যখন পিক টাইম, তখন আমরা ছোট ছিলাম, তার মানে তখন আমরাও খুব প্রাচুর্যের ভিতর বড় হয়েছি। 2000 সালের পর, মানে 2001-এর পর আমার বাবা হচ্ছে ব্যবসায় হচ্ছে তার ফল করা শুরু করছে। ফল করতে করতে এমন পর্যায়ে চলে আসছিলাম, যেই আমি 2000 সালে 700 টাকা দামের শার্ট পরতাম, সেই আমি 2009 সালে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি, ফার্স্ট ইয়ারে পড়ি, তখন আমি যেই গেঞ্জিটা পরে আমার হলে প্রথম গেছিলাম, সেই গেঞ্জিটার দাম ছিল 100 টাকা। তার মানে আমি 2000 সালে 700 টাকার দামের শার্ট পরতাম, যখন বাংলাদেশের অনেক ফ্যামিলি 1000 টাকায় চলতো। 2009 সালে আমি 100 টাকা দামের একটা গেঞ্জি পরা, এই অবস্থায় আমি হচ্ছে আমার হল জীবন আমার শুরু। আমি যখন অ্যাডমিশনের কোচিং করি, তখন আমরা খুব ভয়াবহভাবে আর্থিক সমস্যার ভিতর ছিলাম। আমার বাবা খুব নাম করা ঠিকাদার ছিল,
পরবর্তীতে ওনার অনেক ঠিকাদারের সাথে পরিচয় ছিল। এখন যেহেতু উনি আর্থিকভাবে খুব খারাপ অবস্থায় পড়ে গেছে, তার তো কিছু একটা করা দরকার। তখন আমার বাবা আরেকজন ঠিকাদারের কাছে একটা জব চাইছে যে আমাকে একটা চাকরি দেন, আমার চলা খুব কঠিন হয়ে যাচ্ছে। এবং ওই চাকরিটা আমার বাবা হচ্ছে একটু বিলাসী মানুষ ছিলেন, শৌখিন মানুষ ছিলেন। তার ডেজিগনেশনের সাথে চাকরিটা খুব নিচের ছিল, মানে তারে যেই লোকরা ছাড় ডাকতো যেই পদে থেকে ঠিকাদারের, এখন তার উল্টা ওই পদে থেকে তার বসরে ছাড় ডাকতে হবে। এবং চাকরিটা খুবই, সব চাকরিটা আমি সম্মান করি, চাকরিটা হচ্ছে খুব ভালো চাকরি ছিল না। সেই সময় আমি হচ্ছে অ্যাডমিশন কোচিং করার জন্য ঢাকায় আসছি, আমার ফুয়াতো বোনের বাসায় আমি থাকতাম। তখন আমার বাবা হচ্ছে আমার ফোন দিছে। আমি একটা কথা ভাবে মিথ্যা বলতেছি না, কারণ আমার বাবার তো আর 9 দিন পর মৃত্যু বসে কি ফোন দিছে। তখন আমি অ্যাডমিশনের কোচিং করি, আমার ভর্তি পরীক্ষা খুব সম্ভবত 2 মাস বাকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের। ফোন দিয়ে বলছে এরকম আমি তো একটা চাকরি পাইছি, এত টাকা বেতন দিবে, আমাদের বাসা হচ্ছে বরিশাল, তার চাকরিটা করলে থাকতে হবে রংপুর, বরিশাল থেকে রংপুর হচ্ছে 8 থেকে 10 ঘন্টার জার্নি, যে এই টাকা স্যালারি দিবে, এই কাজ, এখন তো জয়েন না করলে কি করব, আমাদের তো অবস্থা খুব খারাপ। তখন আমি আমার বাবার একটা কথা বলছিলাম যে আব্বা, আমার তো 2 মাস পর ঢাকা ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা, আমাদের ইনশাল্লাহ এই দিন থাকবে না, তুমি 2টা মাস অপেক্ষা করো, আমি ঢাকা ইউনিভার্সিটিতে চান্সটা পাই, ইনশাল্লাহ আমি কিছু না কিছু করব, সুতরাং তোমার এই চাকরিতে জয়েন করার দরকার নেই। তাহলে আমি তখন ইন্টার মাত্র পাশ করছি, আমি আমার বাবারে, আমাদের তখন ভয়াবহ আর্থিক সমস্যা, এই অবস্থায় যখন আমি আব্বারে বলছি যে তুমি চাকরিটা করো না, তখন পর্যন্ত আমি ঢাকা ইউনিভার্সিটিতে কিন্তু চান্স পাই নাই। নাম্বার 2, চান্স যখন আমি পাইলে আমি ফার্স্ট ইয়ারে পড়ি, ফার্স্ট ইয়ারে পরে আমি এমন কি করব যে আমি আমার ফ্যামিলির পুরো আর্থিক খারাপ অবস্থাটা চেঞ্জ করে ফেলবো। তাহলে আমার ভিতর কোন লেভেলের কনফিডেন্স আছে এটা কি বুঝছেন? যে আমি 2 মাস পর ভর্তি পরীক্ষা দেবো, ওই জায়গায় আমি টিকবো কিনা তার কোনো ঠিক নাই। আচ্ছা আমি টিকলাম, ঢাকা ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ারে টিকে আমি কোথা দিয়ে টাকা ইনকাম করবো? কথা বোঝেন নাই? কারণ আমি কখনোই মানতে পারিনি আমার বাবা হচ্ছে যেই পর্যায়ে ছিল সেই তার থেকে অনেক নিচের ডেজিগনেশনে যাওয়া সে একটা জব করবে, এটা আমি কখনো মানতে পারি নাই। এখানে আমার বাবারে বলছি তুমি জাস্ট 2টা মাস আমার সময় দাও। আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ছিল নভেম্বরের শেষে, আর আমাদের ক্লাস শুরু হয়েছিল 2009 মার্চে। আমি আমার বাবার কাছ থেকে লাস্ট টাকা নিয়েছিলাম যখন আমি কোচিং করতে আসব তখন। আমি যেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট ইয়ারে ভর্তি হই তখন থেকে আর কি আমার শিক্ষকতা জীবন শুরু। আমি কিন্তু মার্কার হচ্ছে ভালোবাসে নেই, বাস্তবতার কারণে নিয়েছি। এবং আমি আমার বাবাকে দেওয়া কথা আমি রাখছি। আমার বাবার কিন্তু কোথাও কখনো জব করা লাগে নাই। এবং আমার বাবার যে সম্মান ছিল বরিশালে, আমার জীবনে একটাই টার্গেট ছিল, আমি আমার বাবার সেই সম্মানরে পুনরায় ব্যাক করে নিয়ে আসবো। এই কারণে আমি আমার নিজের কেরিয়ার বিসর্জন দিছি। আমি খুব ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিলাম ভাইয়া, ব্রিলিয়ান্ট মানে কি সুপার ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিলাম। আমি বরিশাল জেলা স্কুলে 3rd হইতাম। যে 2জন ফার্স্ট আর সেকেন্ড হইতো, ফার্স্টের বাবাও ছিল ডাক্তার, মাও ছিল ডাক্তার। ওরা হচ্ছে টিচার হলো 4 থেকে 5 জন টিচারের কাছে বাসায় পড়তো। আমি আমার টোটাল জীবনে একজন স্যারের কাছে শুধু 2 মাস বাসায় পড়ছি, হায়ার ম্যাথমেটিক্স। আর সবসময় আমি একজন স্যারের কাছে শুধু পড়তাম, সেটা হচ্ছে ব্যাচে যেয়ে শুধু আমি ম্যাথ পড়তাম। আর কিছু সময়ের জন্য ব্যাচে যে আমি ইংলিশ পড়তাম। আমি ইংলিশ সারা বছর পড়তাম না, শুধু ম্যাথটা সারা বছর পড়তাম। আর হচ্ছে ইংলিশ হচ্ছে আমি মাঝে মাঝে প্রাইভেট পড়তাম। আর ক্লাস 10-এ এসে যেহেতু গোল্ডেন এ প্লাস পাওয়ার একটা টার্গেট ছিল, ক্লাস 10-এ এসে এক ম্যাডামের কাছে বাংলা প্রাইভেট পড়তাম ব্যাচে। এই হলো আমার টোটাল হিস্ট্রি জীবনে টিচারের কাছে পড়ার। এছাড়া সারা জীবন আমি হচ্ছে ফিজিক্স বলেন, কেমিস্ট্রি বলেন, বায়োলজি বলেন, এগুলো সব নিজে পড়ছি। আমি শুধু ম্যাথ আর হায়ার ম্যাথ পড়ছি টিচারের কাছে ব্যাচে একজনের কাছে, ইংলিশ মাঝে মাঝে পড়তাম, আর 10-এ কিছুদিন বাংলা পড়ছি। তাহলে আমরা যদি কেউ আপনারা অহংকারী বলেন, আমি কি অহংকারী? আমি একটা কথা মিথ্যা বলতেছি না, কারণ আমার বাবার তো এই মৃত্যুবার্ষিকীর মাস চলতেছে। তাহলে আমার যদি কনফিডেন্স ওই টাইমে থাকে, তখন আমার বয়স কত, আমি মাত্র ইন্টার পরীক্ষা দিছি, ঢাকায় জীবনের প্রথম আসছি। শাহবাগ থেকে ফার্মগেট চিনতাম না, আমি ফার্মগেট থাকতাম, আমার প্রথম সব ফার্মগেট ছিলাম, ফার্মগেট থেকে শাহবাগ চিনতাম না। সেই আমি তখন আমার বাবারে বলছি যে তুমি 2টা মাস অপেক্ষা করো বাবা, আমাদের এই দিন থাকবে না। আমি সেই কথা রাখছি। তখন বলতে আমি কিন্তু আমার কোনো ডেজিগনেশন নাই, পরিচয় নেই, আমি কিচ্ছু দিইনি না। তাহলে আমি এখন যখন বলি আমার ক্লাস 2 বার করা লাগে না,
আমার ক্লাসে একবার করলে সবাই বুঝবেন। আলহামদুলিল্লাহ আমি ম্যাথটা যাই না পড়াই, আমি তো ভাই এখন 12 বছর শিক্ষকতা করে ফেলছি। আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে, আপনাদের দোয়ায় আমার বাবা একসময় যে কিং ছিল আর্থিকভাবে, আমি তার অনেকটা ইনশাল্লাহ ব্যাক করে ফিরিয়ে নিয়ে আসছি। কথা কি আপনি বুঝছেন? তাহলে এবার আপনারাই বলেন আমি কি অহংকারী না কনফিডেন্সড? আমার কথাগুলো কি আসলে আমি অহংকারের টোনে বলি নাকি কনফিডেন্সের টোনে বলি? আমার বাবার যদি বিন্দু মাত্র, আমার বাবার উপর কোনো রাগ ক্ষোভ অভিমান কিছুই নাই, কারণ সে তো মারাই গেছে সব কিছুর ঊর্ধ্বে। আমার বাবা যদি ন্যূনতম আমার সাপোর্ট দিতে পারতো, বাংলাদেশের অনেক কিছু আর ক্ষমতা আমার ছিল, মানে ওই মেধা আল্লাহ আমার দিছিল। কারণ আমি তো যাদের সাথে ফাইট করি পড়াশোনা করতাম তারা অনেক সলভেন্ট ফ্যামিলির ছেলে ছিল। আমি তখন খুব স্ট্রাগল করে পড়ছি বরিশাল জিলা স্কুলে। আমার বরিশাল জিলা স্কুলে এখন অনেকে আমার নাম জানে। বরিশালের যে কারো জিজ্ঞেস করেন যে বরিশাল জিলা স্কুলের রাহাত ভাইকে। আচ্ছা ভাই, পড়ানোতে ব্যাক করি, একটু কমেন্টসটা করেন আমার কি মনে হয়েছে, অহংকারী না কনফিডেন্ট? যে মাঝে মাঝে আমারে কেউ কেউ খুব বাজে ভাষায় কমেন্টস করে, কথা বুঝছেন? আমার ভিতরে ভাই অহংকার নাই। অহংকার নাই এই কারণে, আমি যখন স্কুলে পড়তাম বরিশাল জেলা স্কুলে, আমার একটা ফ্রেন্ড সার্কেল ছিল যারা হচ্ছে আমার খুব মানতো। 15 জনের একটা সার্কেল, ওই 15 জনই মেট্রিকে প্লাস পেয়েছে। ওই 15 জন আমার মানতো। ওরা প্রতিদিন মেট্রিক পরীক্ষা দিয়ে এসে আমার বাসায় বিকালে আসতো, দোস্ত কী করা যায়, কত আগামী পরীক্ষার প্ল্যান কি, আমরা কেমনে পড়ুম। আপনি কি কথা বুঝছেন? আমি সেই স্টুডেন্ট ছিলাম যে আমার ফলো করতো, শুধু বাংলা আমাকে ফলো করতো। 15 জন বন্ধু আমার ছিল, 15 জনে প্লাস পেয়েছে। আমি যেই কলেজে ভর্তি হয়েছি শুধু আমার কারণে আমার 12 জন স্টুডেন্ট বন্ধু ভর্তি হয়েছে, 12 জনের 11 জন ইন্টারমিডিয়েট প্লাস পেয়েছে। টোটাল কলেজে সায়েন্সে প্লাস পেয়েছে 12 জন। আমাদের সময় বরিশাল বোর্ডের ইন্টারমিডিয়েট রেজাল্ট ডিজাস্টার ছিল। টোটাল কলেজে এ প্লাস পেয়েছে 12 জনের মধ্যে 11 জন হচ্ছে আমাদের ফ্রেন্ড সার্কেল। যদি আমি ভর্তি না হইতাম, 11 জনের একজনও ভর্তি হইতো না। কলেজের নাম হচ্ছে বরিশাল সরকারি হাতেম আলী কলেজ। সব অমৃতলাল কলেজে ভর্তি হবে, ওটা হচ্ছে বেসরকারি কলেজ ছিল। কথা কি বুঝতে পারছেন? আমি সেই রাহাত। এখন আমার যদি আইসা মনে করেন XYZ অমুক তমুকের সাথে তুলনা করেন, ভাই খুব কষ্ট লাগে। কারণ আমি কিন্তু মার্কার হচ্ছে নেশার কারণে ধরি নাই। আমি কোনোদিন বলি না শিক্ষকতা আমার নেশা, এটা আমার কোনোদিনই নেশা না। কারণ আমার ডিপার্টমেন্টে যখন হচ্ছে সার্কিটের হিসাব মিলানোর কথা, তখন আমি স্টুডেন্টের যে ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন পড়াইছি। কথা আপনি বোঝেন নাই? আমি আমার খুব ভালো কেরিয়ার ছিল, আমি আমার কিন্তু সেই কেরিয়ার বিসর্জন দিয়ে দিছি। তারপর যখন আমাকে XYZ এর সাথে তুলনা করে আজে বাজে ভাষায় কেউ কমেন্ট করে, আমিও তো ভাই রক্তে মাংসে গড়া মানুষ। আমি কখনো স্টুডেন্টদের সাথে কোনো বিষয় শেয়ার করি না, ব্যক্তিগত জীবনও বলি না। আপনারাই প্রথম যাদেরকে আমি আমার ব্যক্তিগত জীবনের কিছুটা অংশ বললাম। এটা বলার কারণ হলো, গত 2 দিন আগে আমার এক শিক্ষক আমারে প্রতারক বলছে। এটার আমি আর ডিটেলসে যাইতে যাচ্ছি না। পরবর্তীতে তার কিছু উগ্র সমর্থক, খুব সংখ্যাটা বেশি না, 10 থেকে 15 জন হবে, এরা আমার নাম ধইরা খুব আজে বাজে ভাষায় কমেন্টস করছে। আমি কমেন্টসগুলো খুব দেখছি, খুব মনোযোগ সহকারে। আমি তো আপনাদেরকে উগ্র বানাই নাই। আমি কোনোদিন কি কাউকে বলছি যে কোনো কারো পোস্টে যে লেখেন রাহাত ভাই বস, রাহাত ভাই খুব ভালো পড়ায়, তাহলে বা অসম্মান করে কোনো শিক্ষকের ইয়া বলেন। আমারে যদি কেউ কখনো কিছু আমার সম্পর্কে না বলে, আমি তার ব্যাপারে কখনোই নাক গলাই না। কারণ আমার কাছে হচ্ছে ভাই প্রত্যেকের, আমি যেটা বিশ্বাস করি, এই শিক্ষকতা লাইনে যারা আছে প্রত্যেকের প্রয়োজনের কারণে শিক্ষকতায় আসছে। কেউ শখের বসে শিক্ষকতায় আসে নাই। অনেকে হয়তো বলে আমার শিক্ষকতা নেশা, এটা মিথ্যা কথা। কোনো বড় লোকের ছেলে দেখছেন কোচিংয়ে পড়ায়? আমি তো দেখি নাই। ফার্মগেটের ওই গরমের মধ্যে অ্যাডমিশন কোচিংয়ে আমি আমার ইউসিসির আমার যারা কলিগ, আমি কোনো বড় লোকের লোক দেখি নাই যে বাপের টাকা আছে কোচিংয়ে পড়াইতে আসছে। ওকে ভাইয়া, তাহলে পড়ানোতে ব্যাক করি। মানে আমার নাম লিখছে রাহাত, মানে আবার সেই শিক্ষক প্রশ্রয় দিছে। মানে আমি তো আমার স্টুডেন্টদের কখনো উগ্র বেয়াদব কিছুই বানাই নাই। মানুষ তো লেখার একটা ধরন আছে, কমেন্টস করার একটা ধরন আছে। সরাসরি লিখছে রাহাত, মানে রাহাত ভাইও না। কথা কি বুঝছেন? এই কারণে আজকে আপনাদের আমি কথাগুলো বললাম যে আমি ভাইয়া অহংকারী না, আমি অনেক বেশি কনফিডেন্ট। আর এখন আমি আরও বেশি কনফিডেন্ট, কারণ আমি আজকে 13 বছর শিক্ষকতা করছি। আলহামদুলিল্লাহ এই 13 বছর শিক্ষকতা করানোর কারণে আপনাদের কাছ থেকে যে অর্থটা পাইছি, আলহামদুলিল্লাহ হিউজ। আমি আমার লাইফ নিয়ে আমার বিন্দুমাত্র কোনো দুঃখ অভিমান রাগ ক্ষোভ কিচ্ছু নাই। আমার ভিতর কোনো হতাশা নাই। সহজ কথা হচ্ছে এটা। কারণ আমি জেনে বুঝে শুনে এইটারে পেশা হিসেবে নিছি, এবং প্রথম দিন থেকে এটারে আমি পেশা হিসেবে নিছি। কারণ আমার বাপরে আমি আমার আগের জায়গায় দেখতে চাইছি। ইনশাল্লাহ আমি
মোটামুটি পারছি তার আগের জায়গায় নিয়ে আসতে। কিন্তু আমার কপাল খারাপ, আমার বাপ মইরা যাওয়ার পর, মানে আমার বাপ তো মারা গেছে আজকে 1 বছর, জাস্ট 1 বছর হবে, এই 1 বছরে আমার জীবনে সবচেয়ে বেশি আর্থিক রিভলিউশন হয়েছে। মানে আমি আমার জীবনে আলহামদুলিল্লাহ 9 সাল থেকে আমি টাকার ফ্লোতে ছিলাম, কিন্তু 2021 সালে আমার বাবা মরে যাওয়ার পর আমার হচ্ছে ব্লাস্টার হয়েছে। মানে আমি শুধু এখন আল্লাহ রাব্বুল আলামিন জানি না আমার বাপকে আমার জন্য দোয়া করে দিয়ে গেছে কিনা, এই হাত আমার সোনা বানায় দিছে। আমি এখন টাচ করলেই ওটা পাথর থাকে না, ওটা সোনা হয়ে যায়। এটা আমার বাবা মৃত্যুর পর হয়তো তার কিছুটা সেবা করার আল্লাহ আমার সুযোগ দিয়েছিল। আমি তার সাথে টানা 15 দিন হসপিটালে ছিলাম। এই টাইমটাতে আমি আমার বাবার সাথে হসপিটালে, মানে আমার বাবা 4 আগস্ট হসপিটালে ভর্তি হয়েছে, 17 আগস্ট হচ্ছে রাত 3টার সময় মারা গেছে। এই 13 দিন আমি আমার বাবার সাথে হসপিটালে ছিলাম। একটা ক্লাস আমি নেইনি, আমি সমস্ত ক্লাস বন্ধ করে দিয়েছিলাম আমার অনলাইনে। একজন স্টুডেন্ট আমি ভর্তি করি নাই, যে পুরো টাইমটা আমি আমার বাবার সাথে ছিলাম। আমার বাবা 17 তারিখ মারা গেছে, 19 তারিখ আমি আমার মারে হসপিটালে ভর্তি করছি। 19 তারিখ থেকে আগস্টের 27 তারিখ পর্যন্ত আমার মা হসপিটালে ছিল। তখন কিন্তু আমি নিজেও করোনায় আক্রান্ত। আমার বাবা তো করোনায় মারা গেছে, আমার মারও করোনা হয়েছিল, মানে আমাদের পুরো ফ্যামিলির করোনা হয়েছে। আমি আগস্টের ফুল মাসটা হসপিটালে ছিলাম, প্রতি রাত্রে আমি না ঘুমিয়ে কাটাইছি। তখন আমার নিজেরও করোনা। তারপরে কিন্তু আমি 43 পিলিশ সিলেবাস প্রপার টাইমে প্রপারলি শেষ করছি। মানে আমি 27 আগস্ট পর্যন্ত পড়াইতে পারি নাই। 27 আগস্ট আমার মা রিলিজ পাইছে হসপিটাল থেকে, আমি 28 আগস্ট থেকে পড়ানো শুরু করছি। আমি সেই রাহাত, আমার কমিটমেন্টের জবানের ভ্যালু এই। আমি একদিনও স্টুডেন্টের কাছ থেকে সিম্পিতি চাই নাই যে ভাই আমি এই অবস্থায় আছি, আমার বাপের অবস্থা খুব খারাপ, মার অবস্থা এই, আমার একটু ফেভার দেন, আমি সময় কাটায় উঠে আইয়া বলবো। আমি সবাই বলছি জাস্ট ধৈর্য ধারণ করেন, কোর্স আমি আমার মতো করে ইনশাল্লাহ শেষ করব। আমি সেইটা হাত ভাইয়া। এই জন্য আমার হচ্ছে কথা একটু লাউড, এটা ঠিক আছে, আমার ভিতরে একটু সহনশীলতা কম, এটাও ঠিক আছে, আমি একটু রিয়েক্টিভ, এটাও ঠিক আছে, কিন্তু আমি অহংকারী না। আচ্ছা ভাইয়া, আমি তাহলে পড়ানো শুরু করি। এই কারণে আপনাদের কথাগুলো এই কারণে বললাম, আমি খুব কষ্ট পেয়েছি গত 2 দিন। আপনারা আমার ফেসবুক আইডি একটু খেয়াল করলে দেখবেন যে আমার কোনো এক স্টুডেন্ট রাহাত নাম লিখে কমেন্টস করতে পারে, সেটা আবার একজন শিক্ষক প্রশ্রয় দিছে। মানে লেখারও তো ধরন আছে, রাহাত ভাই খারাপ, রাহাত ভাই এই সেই। ওই ভদ্রলোক আমার ওনার স্টুডেন্টও না, যে দিছে আমি তারা মাফ করে দিছি। মানে যে এই কাজ করছে টাকার জন্যই তো করছে, কিন্তু কাজ হবে না, স্টুডেন্ট তো নাই। কারণ ভাইয়া একটা কথাই বলি, মার্কেটে রাহাত ইনশাল্লাহ 1 পিস, ওইটা সেকেন্ড পিস আসবে না। যদি সেকেন্ড পিস আসে আমি নিজেই এই শিক্ষকতা ছেড়ে দেবো, যে আমার গুরু এসে পড়ছে। মার্কেটে রাহাত 1 পিস। এডমিশনও ইনশাল্লাহ ইউসিতে রাহাত 1 পিস ছিল। আমি এডমিশনের ক্লাস নেই না ইউসিতে আজকে 4 বছর, সেকেন্ড রাহাত তৈরি করতে পারে না ইউসিসি এখনো। 2018-তে আমি লাস্ট ইউসিতে ক্লাস নিয়েছি। 19, 20, 21, 22 4 বছরে সেকেন্ড রাহাত ফার্মগেট তৈরি করতে পারে নাই। রাহাত ইনশাল্লাহ 1 পিস, এটা সেকেন্ড পিস, বাংলাদেশে কোনোদিন হবে না। এটা এডমিশন মেথড আর জব মেথড। আচ্ছা ভাই, আমি পড়ানো শুরু করি, অনেক কথা বললাম। আমরা এখন টাইপ 8-এ যাব। টাইপ 8। আচ্ছা, টাইপ 8 ভাই আমি আগে প্রথমে মূল নিয়মটা দেখাই, তারপর একটা শর্টকাট শিখাবো। টাইপ 8-এর বিষয়টা হচ্ছে, এটা প্রিলিতেও আসতে পারে, কোনো কোনো জায়গার রিটেনেও আসতে পারে। কথা কি বুঝছেন? সবাই আমরা একটু 1 নম্বর এক্সাম্পল দিয়ে পড়ানো শুরু করি। 2 টু দি পাওয়ার n ভাগ 2 টু দি পাওয়ার n - 1, আরেকটা হচ্ছে 2 টু দি পাওয়ার n ভাগ 2 টু দি পাওয়ার n - 1 ইন্টু 1। এই কথাটা যা, এইটাও তা। বিষয়টা বুঝেন? আপনার কোশ্চেনটা এরকমও দিতে পারে, 2 টু দি পাওয়ার n ভাগ 2 টু দি পাওয়ার n - 1, এটাও দিতে পারে। আবার 2 টু দি পাওয়ার n ভাগ 2 টু দি পাওয়ার n - 1 ইন্টু 1ও দিতে পারে। কোনো কিছুরে যদি আমি 1 দ্বারা গুণ করি তাহলে যা আছে তাই থাকবে। কোনো কিছুরে যদি আমি 1 দ্বারা গুণ করি তাহলে আমার যা আছে তাই থাকবে। তাহলে এইটা যেই কথা, এইটাও কি একই কথা না? তাহলে 2 টু দি পাওয়ার n ভাগ 2 টু দি পাওয়ার n - 1, এই পর্যন্ত কি আমার কথা সবাই বুঝছেন? আচ্ছা, এইটারে এভাবে চিন্তা যদি করেন তাহলে কি a টু দি পাওয়ার m ভাগ a টু দি পাওয়ার n, এটা মানে কি a টু দি পাওয়ার m - n। তাহলে কি লেখা যায়? 2 টু দি পাওয়ার n মাইনাস, আচ্ছা এখানে ভাইয়া সরাসরি ক্যালকুলেশন করবেন না, যারা একটু কম ক্যালকুলেশন বোঝেন, মাইনাস দিয়ে প্রথমে এটা লিখবেন। এখন কি লেখা যায়? 2 টু দি পাওয়ার n মাইনাস n প্লাস 1, n কাটা যায়, তাহলে 2 টু দি পাওয়ার 1, দ্যাট মিনস অ্যান্সার কত? 2। সবাই কি আমার কথা বুঝছেন? সবাই কি বুঝছেন? তাহলে আপনার প্রশ্নটা যদি এভাবে দেয়, অথবা পুরোটা যদি সামথিং 1 দ্বারা গুণ করে দেয়, গল্প তো একই। তারপরে কাজ কি, আমার 2 টু দি পাওয়ার n ভাগ 2 টু দি পাওয়ার সামথিং বলছে, দ্যাট মিনস কি a টু দি পাওয়ার m ভাগ a টু দি পাওয়ার n, এটা সমান কি a টু দি পাওয়ার m - n।
তাহলে আমরা কি লিখতে পারি 2 টু দি পাওয়ার n ভাগ 2 টু দি পাওয়ার n মাইনাস 1, দ্যাট মিন্স কি 2 টু দি পাওয়ার n মাইনাস n মাইনাস 1, তাহলে মাইনাস আর মাইনাস মাইনাসে প্লাস। এটা হচ্ছে মোস্ট ইজি ম্যাথ। আচ্ছা, যদি এখন ম্যাথটা এরকম আসে, এক্সাম্পল নাম্বার 2টা একটু দেখি, এরপর আমি ফিডব্যাক নিচ্ছি বুঝছেন কিনা। এক্সাম্পল নাম্বার 2টা একটু দেখি। এক্সাম্পল নাম্বার 2, 2 টু দি পাওয়ার n প্লাস 1 মাইনাস 2 টু দি পাওয়ার n। আচ্ছা, আপনি ভাইয়া প্রথম কাজ, যদি 2 নম্বরের মতো করে কোশ্চেন দেয়, মনে করেন আপনার আমি এইটা নিয়ে যদি একটু কথা বলি, 2 টু দি পাওয়ার n প্লাস 1, এটারে কি আমি 2 টু দি পাওয়ার n ইন্টু 2 টু দি পাওয়ার 1 লিখতে পারি না? কোনটা গল্প? a টু দি পাওয়ার m ইন্টু n, আমরা এরকম তীর চিহ্ন দিয়ে চিন্তা করবো বিষয়গুলো। তাহলে a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n হলে আমার সূত্র কি a টু দি পাওয়ার m প্লাস n। তাহলে a টু দি পাওয়ার m প্লাস n হলে আমার সূত্র কি a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n, তাহলে 2 টু দি পাওয়ার n ইন্টু 2 টু দি পাওয়ার 1। তাহলে যখনই এরকম কোনো একটা কোশ্চেন দিবে তখনই আপনি এটা একটু ভাঙবেন। কেন ভাঙছি এটার কারণটা একটু দেখি। কারণ বাংলায় আমার লাভ এই 2 টু দি পাওয়ার n এই 2 টু দি পাওয়ার n দুটো একই রকম পাইছি, পাইলে কি কমন নেন, নিলাম। তাহলে 2 টু দি পাওয়ার n ইন্টু 2 টু দি পাওয়ার 1 মানে 2 মাইনাস 1, দ্যাট মিন্স কত 1। তাহলে ফাইনালি আনসার কত 2 টু দি পাওয়ার n। সবাইকে প্রসিডিউরটা বুঝতেছেন? তাহলে আমার গল্পটা কি, যদি কখনো এই টাইপের স্ট্রাকচার দেয়, এই জায়গায় হাবিজাবি টাইপ দেখতে কোনটা, এটা 2 টু দি পাওয়ার n প্লাস 1, এটা কি একটু হাবিজাবি টাইপ না? আর এটা হচ্ছে কি 2 টু দি পাওয়ার n। তাহলে এই দুইটার ভিতর আমার একটু হাবিজাবি টাইপ দেখতে কোনটা, 2 টু দি পাওয়ার n প্লাস 1। তাহলে 2 টু দি পাওয়ার n প্লাস 1 মানে কি 2 টু দি পাওয়ার n ইন্টু 2 টু দি পাওয়ার 1। কথা কি সবাই বুঝছেন? তাহলে 2 টু দি পাওয়ার n কমন নিলাম, এবার তো বাকি গল্প আগের মতোই। আরেকটা ম্যাথ করে আমি কেস 1 এর ফিডব্যাক নেব। আশা করি ইনশাল্লাহ এইবার এই ম্যাথটা করার পর আর কারো কোনো প্রবলেমই থাকবে না কেস 1 এ। অঙ্ক নম্বর 4, অঙ্ক নম্বর 4 নম্বরটা একটু দেখি। নম্বরটা একটু দেখি, 4 টু দি পাওয়ার 2n 9 টু দি 2n minus 2 into 2 to the power twice n minus 1। আচ্ছা ভাইয়া, আমি বলছি কি যখনই আমাদের কেস 1 এর কোনো ম্যাথ দিবে টাইপ 8 এর, যখনই টাইপ 8 এর কেস 1 এর কোনো ম্যাথ দিবে, আমার কাজ হচ্ছে দেখতে ভালো নাকি একটু হিবিজিবি টাইপকে, যে দেখতে একটু হিবিজিবি টাইপ তারই ভাঙবেন। কিভাবে ভাঙবো? আমরা শিখলাম কি 2 টু দি পাওয়ার n মাইনাস 1, এটা কি লেখা যায় 2 টু দি পাওয়ার n ইন্টু 2 টু দি পাওয়ার মাইনাস 1। 2 টু দি পাওয়ার n মাইনাস 1 নাকি 2 টু দি পাওয়ার n ইন্টু 2 টু দি পাওয়ার মাইনাস 1 লেখা যায়, লিখলাম। আচ্ছা, তাহলে এটা লেখার আমার লাভ কি? লাভ হইলে আমি তাইলে 2 টু দি পাওয়ার n টারে কমন নিতে পারি, নিলাম, নেন কমন। তাহলে 2 টু দি পাওয়ার n থাকে কি 9 মাইনাস 2 ইন্টু, আচ্ছা 2 টু দি পাওয়ার মাইনাস 1 মানে কি আবার 1/2, 2 টু দি পাওয়ার মাইনাস 1 মানে কি 1/2 না? এগুলো তো আমরা শিখছি। a টু দি পাওয়ার মাইনাস n সমান কি 1/a টু দি পাওয়ার n। তাহলে 2 2 কাটা যায়, 9 মাইনাস 1, 9 মাইনাস 1 মানে কত 8। তাহলে 2 টু দি পাওয়ার n ইন্টু 8, 8 মানে কি আবার 2 কিউব। তাহলে 2 টু দি পাওয়ার n প্লাস 3। এই ধরনের কোশ্চেন মনে হয় না প্রিলিতে দেওয়া উচিত, এই ধরনের কোশ্চেন রিটেনে আসতে পারে। তারপর আমরা একটু শিখে রাখি, কারণ অনেকগুলো পরীক্ষা এগুলো আবার হচ্ছে প্রিলিতে দিয়ে দেয়, বিশেষ করে আপনার 35 পিলির আগের টাইমগুলোতে এই প্রশ্নগুলো প্রচুর আসতো। তাহলে আমার গল্পটা হচ্ছে কি যখনই কেস 1 এর কোনো ম্যাথ করব যেটা একটু হিবিজিবি টাইপ, এই যে এটা একটু হিবিজিবি টাইপ, এটা তো নর্মাল টাইপ, যেটা একটু হিবিজিবি টাইপ আমি সেটাকেই ভাঙবো। সেটাকে ভাঙবো কি হয়, আমার কমন একটা গল্প আছে a টু দি পাওয়ার m প্লাস n মানে কি a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n। কথা কি বুঝাইতে পারছি? আচ্ছা, এখন অনেকে প্রশ্ন করতে পারেন ভাইয়া এটারে চাইলে তো এরকমও লেখা যায় 2 টু দি পাওয়ার n ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার 1, তাইলে তো ভাই গল্প একই দাঁড়াইলো 2 টু দি পাওয়ার n ইন্টু 1/2, তাই তো, তাই না? তাহলে আপনি এইভাবেও নিলে যেই কথা, এইভাবে নিল সেই কথা, কিন্তু আপনি এই কনসেপ্টে থাকেন। এটারে আপনি বাক কনসেপ্টও নিতে পারেন, গল্প সেম, আবার এই কনসেপ্টেও রাখতে পারেন। আমার সাজেশন এই কনসেপ্ট দিয়ে আমরা ভাঙবো, ভাঙার পর কমন নিয়ে নর্মাল ক্যালকুলেশন করব। সবাই যদি এই পর্যন্ত বুঝে থাকি একটু ফিডব্যাক দেয় তো কেস 1 কি ডান হয়েছে নাকি? সবাই একটু ফিডব্যাক দেন কেস 1 কি ডান হয়েছে কিনা। একটু ফিডব্যাক দেন ভাইয়া। ভাইয়া আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে আপনাদের দোয়ায় আমি 2009 সাল থেকে শিক্ষকতা করি, আমার কোনো বছর ইনশাল্লাহ স্টুডেন্ট কমে নাই।
আপনারা তো আমার সাথে পরিচয় জব ম্যাথ দিয়ে। আমি জব ম্যাথ পড়ে আজকে মাত্র 1.5 বছর। আমি জব ম্যাথ পড়ানো শুরু করছি 2021 সালের ফেব্রুয়ারি মাস থেকে। মানে আমি হচ্ছে এখন যারা জব ম্যাথ পড়াই সবার থেকে পরে আসছি পড়াইতে। আমি 43 পিলিতে স্টুডেন্ট পড়াইছি 1600, 44 পিলিতে আমি স্টুডেন্ট পড়াইছি 3000। আল্লাহ রাব্বুল আলামিন যদি চায়, আপনাদের যদি সহযোগিতা থাকে, 45 পিলিতে আমার কাছে অলরেডি 2200 স্টুডেন্ট ভর্তি হয়েছে। এই ব্যাচটা ইনশাল্লাহ 4500 থেকে 5000 স্টুডেন্ট হবে আল্লাহ রাব্বুল আলামিন যদি চায়, আপনাদের যদি সহযোগিতা থাকে। তাহলে আমি 43-এ পড়াইলাম 1600, 44-এ পড়াইলাম 3000, 45-এ অলরেডি 2200 হয়ে গেছে, মাত্র 3 নম্বর অধ্যায় চলে। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে এটা মিনিমাম 4500 হবে। তাহলে প্রতিবারই তো আমার স্টুডেন্ট বাড়তেছে। আমি যদি খারাপ পড়াই, চাওয়াবাজি করি, আমার কি স্টুডেন্ট বাড়বে? 43 রিটেনে আমি বাংলাদেশের সবচেয়ে বেশি স্টুডেন্ট পড়াইছি। 43 রিটেন ছিল আমার প্রথম ব্যাচ, 1050 জন। 44 রিটেনে আমি বাংলাদেশের সবচেয়ে বেশি স্টুডেন্ট পড়াচ্ছি, 750। এত স্টুডেন্ট কেউ পায় নাই। সবার কোর্স ফি 1000 টাকা রিটেনে, আমার কোর্স ফি 1500 টাকা। তারপর আমি 44 রিটেনে 750 স্টুডেন্ট পাইছি, যেখানে আমি রিটেনের কোনো ফ্রি ক্লাস নেই না, রিটেন নিয়ে আমি খুব বেশি মাতামাতি করি না। তারপর আমি পরপর 2টা রিটেনে বাংলাদেশের সবচেয়ে বেশি স্টুডেন্ট পড়াইছি আল্লাহর নামে। 43-এ সবচেয়ে বেশি পড়াইছি, 44-এ সবচেয়ে বেশি পড়াইছি। তাহলে ভাই আমি কি চাপাবাজি করে স্টুডেন্ট পাই? পিলির স্টুডেন্ট আপনারা না অনেকে না বুঝে ভর্তি হয়েছেন, রাত ভাই নাম ডাক শুনছি ভাই খুব ভালো পড়ায়, যাই ভর্তি হয়ে যায় উজুকে। রিটেন স্টুডেন্ট কি উজুকে ভর্তি হয়? আপনি কথা বলছেন। তাও আবার আমার ফি সবচেয়ে বেশি, অ্যাভেলেবেল 1000 টাকায় পড়া যাচ্ছে। তাদের সবাই চিনে, কারণ তারা আমার আগে আসছে অনলাইনে পড়াইতে, আমার থেকে তাদের পরিচিতি আরও বেশি। তাহলে আমার কোনো কোর্সে কি আমার কাছে আলহামদুলিল্লাহ স্টুডেন্ট কম আছে। 9-10-এ সাধারণ গণিতে আমার স্টুডেন্ট আছে 1500। মানসিক দক্ষতা 44-এ পড়াইছিলাম, ওখানে স্টুডেন্ট ছিল 1700। আল্লাহ রাব্বুল আলামিনের মধ্যে তো কোথাও আমি কম স্টুডেন্ট পাচ্ছি না। তাহলে আমি যদি ভালো না পড়াই বা কমিটমেন্ট ঠিক না রাখি, আমার দ্বারা কেউ কি পড়বে? আচ্ছা, কে কোশ্চেন করছে 8 নিচে কিভাবে হইলো? 8 কিভাবে হয়েছে? ওরে ভাইয়া 8 তো নিচে লেখি নাই রে ভাইয়া। এই যে 8 তো নিচে লেখি নাই। 2 টু দি পাওয়ার n 9 - 1 মানে হচ্ছে 8। 9 - 1 মানে হচ্ছে 8। আচ্ছা, সবাই যদি বুঝে থাকেন, এইবার আছেন কেস 2। কেস 2 আমার ব্যক্তিগত ধারণা প্রিলিতে দেওয়া উচিত না। কথা কি বুঝছেন? কোনটা আবার বললে ভালো হয়? আচ্ছা, আমি এটা ক্লাসের শেষে আবার দেখাচ্ছি। আচ্ছা, এইবার আসেন কেস 2। কেস 2-র অঙ্ক নম্বর 6। কেস 2-র অঙ্ক নম্বর 6। কেউ যদি কোনো জায়গায় কম বোঝেন, আমি আবার দেখাচ্ছি। আমার ব্যক্তিগত ধারণা এখান থেকে প্রিলিতে কোশ্চেন দেওয়ার চান্স একটু কম হওয়া উচিত। আচ্ছা, কি বলছে অঙ্ক নম্বর 6 বলছে 3 টু দি পাওয়ার x প্লাস 4 মাইনাস 9 ইন্টু 3 টু দি পাওয়ার x প্লাস 1 ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার x প্লাস 2। আচ্ছা, খুব ভালো কথা। আপনি প্রথম কাজ, যা দেখতে ভালো না আমি তারই কি ভাঙবো? তাহলে এইটা দেখতে ভালো না, এইটা দেখতে ভালো না, এও দেখতে ভালো না, তাহলে সবগুলোর ভাঙেন। 3 টু দি পাওয়ার x প্লাস 4 মানে কি? 3 টু দি পাওয়ার x ইন্টু 3 টু দি পাওয়ার 4, 9 এর মতো থাকবে। 3 টু দি পাওয়ার x প্লাস 1 মানে কত? 3 টু দি পাওয়ার x ইন্টু 3 টু দি পাওয়ার 1 ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার x প্লাস 2 মানে কত? 3 টু দি পাওয়ার x ইন্টু 3 স্কোয়ার। সবাইকে আমার কথা বুঝছেন? আমরা যখনই টাইপ 8-এর কোনো ম্যাথ করব, কাজ হচ্ছে একটাই। কি কাজ? যেগুলারে দেখতে আমার হিবিজিবি লাগবে তারই আমি ভাঙবো। বাংলা আমার লাভ কি? এই 3 টু দি পাওয়ার x কমন নেওয়া যায়। এগুলোর একটা শর্টকাট আছে, এই শর্টকাটটা আমি পরে শিখাচ্ছি। 3 টু দি পাওয়ার xটা কমন নেন, নিলে থাকে কত? 3 টু দি পাওয়ার 4 মাইনাস 9 ইন্টু 3, নিচেও 3 টু দি পাওয়ার x ইন্টু 3 স্কোয়ার। 3 টু দি পাওয়ার x, 3 টু দি পাওয়ার x কাটা। আচ্ছা, তাহলে ক্যালকুলেশন করেন। 3 টু দি পাওয়ার 4 মানে কত? 81। 9 ইন্টু 3 মানে কত? 27। আর 3 স্কোয়ার মানে কত? 9। 81 থেকে 87 গেলে 54, 9 কাটাকাটি করলে ফাইনালি 6। তাহলে আমার কেস 1-এ আমি যা করছি, কেস 2-তে আমি তাই করবো। শুধু কাহিনীটা কি, এখানে লব বাই হর আকারের স্ট্রাকচার দিছে। তাহলে লব বাই হর আকারের যদি স্ট্রাকচার দেয়, আমার কাজ কি? যেই কয়টা হিবিজিবি আছে সবগুলোরে ভাঙা। তাহলে 3 টু দি পাওয়ার x প্লাস 4, এটা মানে কি? 3 টু দি পাওয়ার x ইন্টু 3 টু দি পাওয়ার 4। 3 টু দি পাওয়ার x প্লাস 1 মানে কি? 3 টু দি পাওয়ার x ইন্টু 3 টু দি পাওয়ার 1। 3 টু দি পাওয়ার x প্লাস 2 মানে কি? 3 টু দি পাওয়ার x ইন্টু 3 স্কোয়ার। তাহলে আমি এখান থেকে 3 টু দি পাওয়ার x কমন নিলাম। নেওয়ার পরে এই দুটা কাটাকাটি করলাম, নর্মাল বাংলা ক্যালকুলেশন করলাম, গল্প শেষ। সবাই যদি এই পর্যন্ত বুঝে থাকেন, লেখেন এক্সাম্পল 6 ডান।
এগুলার একটা শর্টকাট আছে, এই শর্টকাটটা অপশন টেস্ট করে করা যায়। এটা আমি আগামী ক্লাসে শিখাবো, কারণ আগামী ক্লাসে আমরা একটা অপশন টেস্টের জিনিস শিখবো। আমার মনে থাকবে, যদি কোনো কারণে আমি ভুলে যাই আমাকে একটু মনে করাই দেবেন যে ভাইয়া টাইপ 8-এর একটা শর্টকাট দেখানো বাকি ছিল। আমি আরও 2টা ম্যাথ করাবো এই টাইপের, তারপর আমাদের এই টাইপটা শেষ হবে। সবাই একটু ফিডব্যাক দেন এক্সাম্পল 6 বুঝছেন কিনা। নয় তো ভাঙার দরকারই নেই, এই যে আপনার নয়রে আপনি টাচই করবেন না, কারণ নয় কি হিবিজিবি। বিষয়টা দেখেন, আমার গল্প খুব সহজ সিম্পল, কি যারে দেখতে ভাল লাগে না এরে দেখতে ভাল লাগে না, এরে দেখতে ভাল লাগে না, এগুলো কি হিবিজিবি। নয় কি কোনো হিবিজিবি না তো, তাহলে আমি নয়রে কেন 3s করে নেবো? 3s করে নিয়েই তো আপনি ম্যাটারের পেঁচাই দিলেন, আমার তো দরকার নাই। আমার হিসাব সোজা, যা দেখতে ভালো না বা যারে দেখতে আপনার কাছে হিবিজিবি লাগে আমি তারে নিয়ে খেলবো। আরেকটা ম্যাথ করি, তাহলে আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। অঙ্ক নম্বর 9, অঙ্ক নাম্বার 9। অঙ্ক নাম্বার 9। 9 নম্বরে কি বলছে? 9 নম্বরে বলছে 2 to the power n plus 4 minus 4 into 2 to the power n plus 1 divided by 2 to the power n plus 2 ভাগ 2। আচ্ছা, আমি ভাই প্রথমে কি বলছি, আমার গল্প খুব সোজা। কি গল্প? আমার দেখতে যা ভালো না আমি তারে নিয়ে প্রথমে কাজ করব। আচ্ছা, দেখতে ভালো না কে? এ। দেখতে ভালো না কে? এ। এইবার আবার ভাইয়া এখানে একটু ঝামেলা আছে। ঝামেলাটা কি? এই জায়গায় আবার বলছে 2 to the power n plus 2 ভাগ 2, তাহলে এটার পাওয়ার কত? 2 to the power 1। এখন আপনি এটারে যদি এরকমও করতে পারেন 2 to the power n ইন্টু 2 স্কোয়ার ভাগ 2 to the power 1, এইরকম করে করতে গেলে জিনিসটা পেঁচে যাবে। যেহেতু আমার নিচে একটা ভাগাকারের স্ট্রাকচার দিয়ে দিছে, এর জন্য এই ম্যাথটা আমি কীভাবে করবো দেখেন। প্রথম গল্প তো খুব সিম্পল, প্রথমে 2 to the power n plus 4 মানে কত? 2 to the power n ইন্টু 2 to the power 4। এটা মানে কি 4 ইন্টু 2 to the power n ইন্টু 2 to the power 1, সব ঠিক আছে। এই জায়গায় আমি এসে শিখছিলাম কি, a to the power m ভাগ a to the power n, এটা সমান সমান কি a to the power m minus n। তাহলে আমি এটা কি লিখতে পারি? 2 to the power n plus 2 minus 1। কথা কি বুঝাইতে পারছি? তাহলে আলটিমেটলি এটা আসে কত? 2 to the power n plus 2 minus 1, দ্যাট মিনস হচ্ছে 2 to the power n plus 1। তাহলে লেখেন 2 to the power n plus 1 লিখলাম। এই 2 to the power n plus 1 রে আবার লেখা যায় কি 2 to the power n into 2 to the power 1। এই জিনিসটুকু একটু অতিরিক্ত করে নিতে হবে। কেন ভেজালটা হয়েছে? যেহেতু এখানে আমার একটু ভাগ দিয়ে আবার একটা জিনিস এক্সট্রা করে দিছে। যদি এতটুকু না থাকতো তাহলে কিন্তু আমি 2 to the power n into 2 স্কয়ার লিখতাম, কিন্তু এখন যেহেতু আবার ভাগ 2 করছে, দ্যাট মিনস হচ্ছে এই জায়গায় আমার এই সূত্রে নিয়ে নিছে a to the power m ভাগ a to the power n। তাহলে এটারে আপনি প্রথমে সূত্র অনুসারে a to the power m minus n করলেন, করার পর এইবার ভাঙলেন, কারণ আপনাকে খেলা ভাঙতেই হবে, আগে ভাঙেন আর পরে ভাঙেন। এখন যদি আমি 2 to the power n কমন নেই, তাহলে কি 2 to the power 4 minus 4 into 2 ডিভাইডেড বাই 2 to the power n into 2, এটা কাটা যায়। তাহলে 2 to the power 4 16 minus 8 ডিভাইডেড বাই 2, 8 থেকে আলটিমেটলি অ্যান্সার হচ্ছে 4। এটার অ্যান্সার কি 4? অ্যান্সার হচ্ছে আলটিমেটলি 4। সবাই কি আমার কথা বুঝছেন? তাহলে গল্পটা হচ্ছে আমি যা দেখতে ভালো না তার এই ভাঙবো, সামারি এটা। কিন্তু এখানে একটু ঝামেলাটা হয়েছে কি, এই জায়গায় আবার স্ট্রাকচার রে a to the power m ভাগ a to the power n বানিয়ে দিছে। যেহেতু a to the power m ভাগ a to the power n বানিয়ে দিছে, এই কারণে এটা হবে কি a to the power m minus n। এখানে নেয়ার পর এরপর আমি আবার অতিরিক্ত এক লাইন ভেঙে নেব। আমার ভাইয়া ব্যক্তিগত ধারণা, এই ধরনের ম্যাথ এখন আর মনে হয় না প্রিলিতে দিবে। এই ধরনের ম্যাথ রিটেনে দেওয়া উচিত, কারণ এইগুলো করতে তো আপনার 1 মিনিট সময় লাগবে। যদি একটা অপশন চেক মেথড আছে, ওইটা করতে 40 সেকেন্ড সময় লাগে। এটা আমি শিখিয়ে দেবো অপশন চেক মেথড। একটু ফিডব্যাক দেন, আরেকটা ম্যাথ করাইতে হবে এই টাইপের। আচ্ছা, একজন খুব ভালো কথা বলছেন, ভাইয়া বিদ্যুৎ না থাকার কারণে সঠিক সময় উপস্থিত হতে পারিনি। আচ্ছা, আমাদের ভাই যেহেতু একটা ক্রাইসিসের ভিতর আমরা যাচ্ছি, শুধু আমরা না, মানে সারা বিশ্বের মানুষই কম বেশি ক্রাইসিসের ভিতর আছে। এখন হচ্ছে বিদ্যুৎ হচ্ছে আমার এলাকাতেও চলে যায়। আমি যেটা করছি, ক্লাসরুমে একটা ব্যাকআপ সিস্টেম মানে সেট আপ করছি।
যাতে আল্লাহ রাব্বুল আলামিন চাইলে আমাদের জানি কারেন্ট চলে গেল ক্লাসটা আমরা কন্টিনিউ করতে পারি। কিন্তু যে কোনো ব্যাকআপ মেথডেরই কিছু প্রবলেম থাকে, মানে এরর থাকে, কোনো কারণে যদি সিস্টেমটা কলাপস করে সেদিন কিন্তু আমাদের ক্লাসটা নেওয়া সম্ভব নাও হইতে পারে বা প্রপার টাইমে নেওয়া সম্ভব নাও হইতে পারে। যেহেতু বিদ্যুতের একটা ক্রাইসিস চলতেছে আর আমাদের পুরো ক্লাসের বিষয়টাই তো কানেক্টেড ইলেকট্রিসিটির সাথে, এর জন্য যদি কখনো আমার ব্যাকআপ সিস্টেম আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে নিছি, ক্লাস ইনশাল্লাহ হবে। খোদা না করুক যদি কোনো টুকটাক প্রবলেম হয় আমরা একটু ধৈর্য সহকারে আগাবো। ধৈর্য মানে কি, কোনো কারণে বিদ্যুৎ চলে গেল, ব্যাকআপ সিস্টেম কাজ করে না, তাহলে আমাদের কি করতে হবে, হয় ক্লাসটা কিছুক্ষণের জন্য পিছিয়ে দিতে হবে, কারণ কারেন্ট তো 1 ঘন্টার জন্য যায়, আমার এখানে 1 ঘন্টার বেশি থাকে না। কথা কি বুঝছেন? একটু ধৈর্য সহকারে টাইমটা পিছিয়ে দিতে হবে। যদি কোনো কারণে লোডশেডিংটা লেন্দি হয় তখন কি আমাদের হয়তো ক্লাসটা সেদিন বাদ দিতে হবে, কারণ আমাদের হাতে কিন্তু প্রচুর সময় আছে। পরীক্ষা 45 মিনিট সার্কুলারই নাকি আসবে নভেম্বরের একদম শেষে, আর এখন তো মাত্র আগস্টে শুরু। মানে ঘুম পাড়ানি মাসি পিসি সিস্টেমে পড়াইলেও আমাদের ইনশাল্লাহ কোর্স অনেক আগে শেষ হবে। অলরেডি আপনাদের এই চ্যাপ্টার শেষ হলে 3 মার্ক শেষ 15। এই জন্য সবাইকে একটু ধৈর্যশীল হতে হবে। আর যে কোনো ক্রাইসিসে প্যানিকড হওয়া যাবে না। ক্রাইসিসে হচ্ছে নিজের মনোবল শক্ত রাখতে হবে। এটা পরীক্ষা হোক, ইলেকট্রিসিটির প্রবলেম হোক, যাই হোক, প্যানিক ঠেলে কোনো লাভ নেই। কারণ প্যানিক ঠেলে কি আপনার সমস্যার সমাধান হবে? আপনি যদি সারাদিন আজকে পড়াশোনা শুরু করেন, আপনি কি কালকেই চাকরি পাবেন? তার মানে আপনাকে চাকরি পেতে হলে তো কিছুদিন অপেক্ষা করতে হবে। এর জন্য সবচেয়ে সহজ সিস্টেম হচ্ছে নিজের উপর কনফিডেন্স রাখা, পরিশ্রম করা সঠিকভাবে। আপনি যদি নিজের উপর কনফিডেন্স থাকে, যদি পরিশ্রম করেন, আল্লাহ রাব্বুল আলামিন সঠিক পরিশ্রমের কোনো না কোনো মূল্যায়ন দিবে। কোনো না কোনো মূল্যায়ন পাবেন। হয়তো বা আপনার ড্রিম জব পাবেন না, কিন্তু জব তো পাবেন। কথা বলেন নাই? আচ্ছা, এবার আসেন এক্সাম্পল নাম্বার 11। 11তে কি বলছে, 9 to the power x minus 4 divided by 3 to the power x minus 2। এটা একটু ভাইয়া ব্যতিক্রমী ম্যাথ, এটার পাশে একটু স্টার দিয়ে রাখেন। আচ্ছা, এইটা আমি কি করব? এই জায়গায় তো ভাইয়া কোনো হিবিজিবি কিছুই নাই। হিবিজিবি কিছু কি আছে? নাই। তাহলে আমি কি করতে পারি? একটা হচ্ছে 9 to the power x, আর একটা হচ্ছে 3 to the power x। আচ্ছা, হিবিজিবি যখন নাই তখন আর আমার তো ভাঙার সুযোগ নাই। তাহলে এখন আমি আবার শিখছিলাম কি সূচকের সেকেন্ড ক্লাসে, যে আমার ছোটটার বেজ আমি যেরকম আছে এরকমই রাখবো, বড়টার চেষ্টা করবো ছোটটার মতো বানানো যায় কিনা। 9 রে কি 3 স্কোয়ার লেখা যায় না? যায়। তাহলে আপনি 9 to the power x রে চাইলে কি 3x to the power x লিখতে পারেন না? পারেন। যখনই ভাঙার সুযোগ নাই, দুটোটা দেখতে একই রকম, ভাঙবেন কেমনে? মানে হিবিজিবি না তো। তাইলে আমার গল্পটা কি, তখন আমি কি এই দুইটা বেজ রে একরকম বানাই দেখি কিছু করতে পারি কিনা। একরকম বানাইতে কি করতে পারি, এটা যেহেতু 3 আছে, এই 9 রে আমি লিখতে পারি কি 3 স্কোয়ার লিখলাম। এখন আমার লাগবে কি রে ভাই 3 to the power x, তাহলে 3 স্কোয়ার to the power x, এর আবার কি 3x হোল স্কোয়ার লেখা যায় না? যায়। তাহলে এটারে কি লেখা যায় 3x হোল স্কোয়ার, আর 4 রে কি লেখা যায় 2 স্কোয়ার। নিচে যেই ভদ্রলোক যে আছে তারা সেরকমই রাখেন। এটার আমি কেন এরকম বানাইলাম, এরকম বানানো আমার লাভ হয়েছে, এটা হলো আমার এ, এটা হলো আমার বি। তার মানে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার গেছে। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এটা কাটাকাটি করলে আলটিমেটলি থাকে কি 3 to the power x plus 2 minus 2। এটা কাটা দেয়, ফাইনালি আনসার কত 3 to the power x। গল্পটা কি সবাই বুঝছেন? গল্পটা কি হইলো, যেহেতু আমার দুইটা দেখতে হাবিজাবি টাইপ না, তাই আমি কোনোটারই ভাঙতে পারতেছি না। তাহলে আমি কি করবো, এখন বেজ একই রকম বানাবো। কারে বানাবো? ছোটটারে অপরিবর্তিত রাখা, বড়টারে ভাঙবো। তাহলে 3 মতো থাকবে। 9 এ লিখছি কি 3 স্কোয়ার, 3 স্কোয়ার টু দি পাওয়ার x। এই 3 স্কোয়ার টু দি পাওয়ার x রে আবার কি লেখা যায় 3x টু দি পাওয়ার স্কোয়ার, 3 টু দি পাওয়ার x টু দি পাওয়ার স্কোয়ার লিখলাম। আচ্ছা, তাহলে এতটুকু আমি পাইলাম কি, এতটুকু মানে হচ্ছে a, এতটুকু মানে হচ্ছে আমার a। আর এই 4 মানে কি 2 স্কোয়ার, তাহলে কি a স্কোয়ার মাইনাস b স্কোয়ারে গেছে। a স্কোয়ার মাইনাস b স্কোয়ার মানে কি a প্লাস b ইন্টু a মাইনাস b। এটা কাটাকাটি দেয়, ফাইনালি কি 3 to the power x। সবাই যদি বুঝে থাকেন টাইপ 8 ডান। এই কোশ্চেন যদি কোনো কারণে প্রিলিতে আসে, আপনি পারলেও প্রথমেই ম্যাথ করবেন না, কারণ এগুলো করতে কিন্তু 1 মিনিট সময় লাগবে। কথা কি বুঝতে পারছেন? এই জন্য এগুলো আমরা একটু পরে করব। আমার ব্যক্তিগত ধারণা এই কেন্দ্রিক কোশ্চেন এখন যেই প্যাটার্নের কোশ্চেন হয়, এতে অন্তত বিসিএস প্রিলিতে দেওয়া উচিত না। কিন্তু ভাই অন্যান্য নিয়োগ পরীক্ষায় কিন্তু টাইপ এটা অনেক ইম্পর্টেন্ট, রিটেনও দিয়ে দিতে পারে, প্রিলিতেও দিয়ে দিতে পারে। সবাই একটু ফিডব্যাক দেন এই পর্যন্ত বুঝছেন কিনা। আমরা আরো কিছু জিনিস একটু পড়ি আজকে।
আমরা টাইপ 9 এর আজকে হচ্ছে আমরা কেস 1 পর্যন্ত পড়বো। হ্যাঁ, কেস 1 পর্যন্ত পড়ি। টাইপ 9 এর আমরা কেস 1টা শেষ করবো আজকে। সবাই একটু ফিডব্যাক দেন তো। আচ্ছা, এখন আমরা যেটা পড়বো টাইপ 9, এটা মাস্ট টু নো। এটা যে কোনো নিয়োগ পরীক্ষা আসতে পারে, মানেন না, এটা বিসিএস প্রিলিতে আসতে পারে, প্রাইমারিতে আসতে পারে, যে কোনো নিয়োগ পরীক্ষার জন্য টাইপ 9 নলেজ ইম্পর্টেন্ট। এটা ব্যাংকের জন্য ইম্পর্টেন্ট। সূচকের টাইপ 9 যে কোনো পরীক্ষা আসতে পারে। আচ্ছা, আর আমরা তো শুধু বিসিএস টার্গেট করেই পড়তেছি না, আমরা সকল নিয়োগের প্রিলি টার্গেট করেই পড়তেছি। এর জন্য টাইপ 9টার পাশে লেখেন মাস্ট টু নো। আচ্ছা, টাইপ 9 এর প্রথম 6টা অঙ্ক কিছুই না, আমি করাবো 7, 8, 9। 7 নম্বরে কি বলছে দেখি। আমরা শুধু আজকে কেস 1টা শেষ করব, আর বাকি যাই কেস 2 থেকে কেস 2 টাইপ 10 এগুলো হচ্ছে আমরা আগামী ক্লাসে করবো। আগামী ক্লাসে আমাদের খুব বেশি পড়া থাকবে না। আচ্ছা, 7-এ কি বলছে, এই আচ্ছা ভাইয়া সবাই একটু বিষয়টা বোঝেন। আমি আপনাদের অলরেডি একটা সূত্র শিখেছিলাম, রুট এ ইন্টু রুট বি, এটা সমান কি রুট এ বি। তার মানে এই রুটের ভিতর এ, রুটের ভিতর বি, তাহলে কি হবে ফাইনালি রুট এ বি। এটা হচ্ছে রুট ঘনমূল, রুট ঘনমূল, রুট ঘনমূল। তাহলে এইটারে কি আমি এরকম লিখতে পারি না, 3 × 4 × 3? পারি কিনা বলেন? সবাই কি আমার কথা বুঝছেন? আমরা যদি রুট এ ইন্টু রুট বি সমান রুট এ বি লিখতে পারি, তাহলে আমরা কি এই লিখতে পারি না? কথা কি বুঝতে পারছি? সহজ বাংলা এটা হচ্ছে এন, এইটা হচ্ছে এন, এইটা হচ্ছে এন। কেস কি বুঝছেন? যদি আরো সোজা করে দেই, আরো সোজা করে দিলে কি এন রুট এ ইন্টু এন রুট বি সমান কি এন রুট এ বি। এখন এই এন কি 3 হইতে পারে, 4 হইতে পারে, যা হোক। তাহলে আমরা এইটারে কি লিখতে পারি, এরকম লিখে সবগুলো মানে গুণ করে দিলাম। তাহলে 3 × 4 = 12, 36। এই পর্যন্ত কি ঠিক আছে রে ভাইয়া? আচ্ছা, 36 মানে কি? 36 মানে হচ্ছে 6 স্কোয়ার, 6 স্কোয়ার লিখলাম। আচ্ছা, এখন এটারে আমরা কি লিখতে পারি, 6 ভিতরের পাওয়ারটা থাকবে উপরে, বাইরের পাওয়ারটা থাকবে নিচে, 3/2। এখন এটা যদি কাটাকাটি করি, কাটাকাটি করলে ফাইনালি থাকে কত, 6। সবাই কি গল্পটা বুঝছি? গল্পটা কি ঘটাইলাম, প্রথমে এতটুকু আমরা লিখলাম, লেখার পর 36 পেলাম। 36 মানে কি 6 স্কোয়ার। 6 স্কোয়ারের পর আমরা সূত্র জানি কি এন রুট এ টু দি পাওয়ার এম, এটা সমান কি এ টু দি পাওয়ার m/n। তাহলে কি আপনি 6 2/3। আবার এখানে এসে আমরা কোন সূত্রে অ্যাপ্লাই করছি, এ টু দি পাওয়ার m সমান কি এ টু দি পাওয়ার mn। তাহলে 6 টু দি পাওয়ার 2/3 × 3/2, 3 3 কাটা দেয়, 2 2 কাটা দেয়, তাহলে 6 টু দি পাওয়ার 1। 6 টু দি পাওয়ার 1 মানে কত, 6। সবাই কি আমার কথা বুঝতেছেন? যদি বুঝে থাকেন তাহলে লেখেন এক্সাম্পল 7 ডান। এক্সাম্পল 7 ডান। আচ্ছা, এক্সাম্পল 7 ডান। এবার আসেন এক্সাম্পল 8 আর এক্সাম্পল 9। এই দুটো এক্সাম্পল খুব ইম্পর্টেন্ট ভাইয়া। 8 9 এর পাশে স্টার দেন। এক্সাম্পল 8 এবং এক্সাম্পল 9 এটার পাশে সবাই স্টার দেন। আট নম্বর কি বলছে, আচ্ছা
64 ডিভাইডেড বাই 343 টু দি পাওয়ার 2/3। আচ্ছা, প্রথম কাজ 64 আর 343 এর একটু ভাঙি। 64 আমি কি লিখতে পারি 4 কিউব, আর 343 আমি কি লিখতে পারি 7 কিউব। আপনাদের আমি লগারিদমে একটা চার্ট দিছিলাম, ওই চার্টে কিন্তু আমি 7 এর টু দি পাওয়ার 3 পর্যন্ত মুখস্থ রাখতে পারছি। মনে কি পরে লগারিদমে খুব সম্ভবত টাইপ 3-তে একটা চার্ট দিছিলাম যে 2 টু দি পাওয়ার 1 থেকে 2 টু দি পাওয়ার 10, 3 টু দি পাওয়ার 1 থেকে এরকম মানগুলো মুখস্থ রাখতে বলছি না। তাহলে আপনি 64 মানে জানেন কি 4 কিউব, 343 মানে জানেন কি 7 কিউব। তাহলে 4 কিউব ডিভাইডেড বাই 7 কিউব টু দি পাওয়ার 2/3। তাহলে এটার কি লেখা যায় 4/7 টু দি পাওয়ার 3 ইন্টু 2/3। কোন সূত্র অনুসারে লিখছি আমরা জানি কি a টু দি পাওয়ার n ডিভাইডেড বাই b টু দি পাওয়ার n, a বাই b a টু দি পাওয়ার n ডিভাইডেড বাই b টু দি পাওয়ার n, এটা সমান কি a বাই b টু দি পাওয়ার n। তাহলে a টু দি পাওয়ার n ডিভাইডেড বাই b টু দি পাওয়ার n, এটা সমান কি a বাই b টু দি পাওয়ার n। তাহলে 4 কিউব বাই 7 কিউব টু দি পাওয়ার 2/3, এটা কি লেখা যায় 4/7 হোল কিউব। 4/7 হোল কিউব কোন সূত্র অনুসারে লিখছি এই সূত্র অনুসারে, 3 কাটা যায়, তাহলে ফাইনালি কি 4/7 হোল স্কোয়ার। তাহলে 4 স্কোয়ার মানে কত 16, 7 স্কোয়ার মানে 49। তাহলে অ্যান্সার কত 16/49। এটা হচ্ছে যদি সোজা কোশ্চেন দেয়। তাহলে আমার 64 আর 343 আমি কিন্তু একটা চার্ট দিছিলাম লগারিদমে। কেন মুখস্থ রাখতে বলছি বুঝছেন, কারণ আপনাকে কোশ্চেন দেখে মুহূর্তের মধ্যে বুঝতে হবে 64 মানে 4 কিউব, 343 মানে 7 কিউব। কথা কি বুঝাইতে পারছি? যদি বুঝে থাকেন আরেকটা ম্যাথ দেখাই তাহলে বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবে। 9 নম্বর কোশ্চেনটা 17তম পিলিতে আসছে, এটা একটু শিখার জিনিস আছে, সব ম্যাথে শিখার জিনিস আছে, এটা আর একটু দেখেন। আচ্ছা 9 নম্বর কোশ্চেনটা একটু দেখি। আচ্ছা ভাইয়া মাইনাস দিছে না প্লাস দিছে ওই আমার দেখার কোনো দরকার নাই। নর্মাল গল্প 125 মানে হচ্ছে 5 কিউব, 27 মানে হচ্ছে 3 কিউব। লেখেন 5 কিউব ডিভাইডেড বাই 3 কিউব টু দি পাওয়ার -2/3। তাহলে এটা কি লেখা যায় 5/3 টু দি পাওয়ার 3 ইন্টু -2/3। কোনো সমস্যা নাই, 3 কাটা যায়, তাহলে ফাইনালি কি 5/3 টু দি পাওয়ার -2। এই বন্ধু কি সবাই গল্প বুঝছে? হ্যাঁ এই বন্ধু গল্প বুঝছে। এরপর আমাদের গল্প ছিল কি যখনই টু দি পাওয়ার মাইনাস সামথিং থাকবে তখন কাজ কি উপরের মানটা যাবে নিচে, নিচের মানটা আসবে উপরে, আর মাইনাসেরটা কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে +2। দ্যাট মিনস হচ্ছে 3 স্কোয়ার বাই 5 স্কোয়ার। 3 স্কোয়ার মানে হচ্ছে 9, 5 স্কোয়ার মানে হচ্ছে 25। আর যারা কম বোঝেন তা করে দেখাই দিতেছি। আমি গত পার্ট 2-তে এটা খুব সুন্দর করে শিখিয়ে দিয়েছিলাম 5/3 টু দি পাওয়ার -2। এরকম হলে আমরা কি করব উপরের মানটা যাবে নিচে, নিচের মানটা আসবে উপরে, তাহলে 3/5 আর এই মাইনাসটা হয়ে যাবে কি +2। তাহলে 3/5 হোল স্কোয়ার, 3 স্কোয়ার মানে হচ্ছে 9, 5 স্কোয়ার মানে হচ্ছে 25। আর যারা কম বোঝেন তারা কি করবেন 5/3 টু দি পাওয়ার -2, এটা লেখা যায় কি 1 ডিভাইডেড বাই 5/3 হোল স্কোয়ার। কোন সূত্র a টু দি পাওয়ার -n সমান কি 1/a টু দি পাওয়ার n। তারপর কি 1 ডিভাইডেড বাই 5 স্কোয়ার মানে হচ্ছে 25, 3 স্কোয়ার মানে হচ্ছে 9। তারপর ভগ্নাংশের ম্যাজিক ক্যালকুলেশনে যে ক্লাসটা আছে ওইটা অনুসারে আমরা জানি কি 9/5। সবাই যদি বুঝে থাকেন লেখেন কেস 1 ডান। আর কেস 3 পুরোটা হচ্ছে হোমওয়ার্ক। কেস 3 পুরোটা হোমওয়ার্ক। কেস 3 হচ্ছে আমি 9-10 এর যে বোর্ড বইয়ের ক্লাসটা নিয়েছিলাম রাহাত জব ম্যাথে, ওখানে আপনাদের সবাই আমি ক্লাসটা করতে বলছিলাম। এটা হচ্ছে রাহাত জব ম্যাথে আমি কেস 3টা পড়াই দিয়েছিলাম। আশা করি সবাই ক্লাসটা করছেন, আপনাদের সবাই আমি করতে বলছিলাম। সবাই কেস 3টা হোমওয়ার্ক করবেন, না পারলে রাহাত জব ম্যাথে সূচকের যে 2টা ক্লাস আছে ওখান থেকে কেস 3 ম্যাথটার হেল্প নেবেন। তারপর যদি না পারেন আমি তো আসি, কথা বলেন নাই। আমি কেস 1 করাই দিলাম, কেস 3টা হোমওয়ার্ক। এই টাইপে অনেকগুলো কেস আছে, কেস 2, 4, 5 এগুলো আমি করাবো। তাহলে আপনার গল্প হচ্ছে কেস 1 তো আমি শিখিয়ে দিলাম, কেস 3টা হোমওয়ার্ক হিসাবে করবেন। যদি আটকে যান আমি রাহাত জব ম্যাথে সূচকের যে বোর্ড বইয়ের ক্লাস নিয়েছি এখানে কেস 3 পুরোটাই ছিল, ওটা আমি পড়াইছি এবং আপনাদের সবাই আমি ক্লাসটা করতে বলছিলাম। আমার ধরুন আপনারা সবাই ক্লাসটা করছেন, যদি না করে থাকেন যদি আটকে যান, আটকে যাওয়ার কথা না, কারণ এগুলার কনসেপ্ট আমি অনেকবার আলোচনা করছি। তারপরে যদি না পারেন আমি আগামী ক্লাসে দেখিয়ে দেবো। সবাই একটু ফিডব্যাক দেন কেস 1টা কি ডান হয়েছে নাকি। আচ্ছা কেস 1 ডান হলে এখন লেখেন ফুল ক্লাস কি ডান নাকি, ফুল ক্লাস ডান কিনা। আচ্ছা আমি একটু ভাই কথা বলি, আগামী বুধবার দিন হচ্ছে আমাদের সূচক শেষ।
সূচক শেষ হয়ে গেলে আমাদের ম্যাথের একটা পোর্শন শেষ হয়ে যাবে, সূচক ধারা লগারিদম। এবার আমরা পার্ট 2-তে কি পড়বো এটা আমি আপনাদের কাছ থেকে একটু আলোচনা করবো না, সূচকটা শেষ করি যে আমরা কি সেট ও বেঞ্চিত্রের অংশে যাব নাকি বীজগাণিতিক সূত্রাবলীর অংশে যাব। মানে বীজগাণিতিক সূত্রাবলীর অংশে কি, বীজগাণিতিক সূত্রাবলী, উৎপাদক, দ্বিঘাত সমীকরণ, অসমতা সমীকরণ। আবার সেট বেঞ্চিত্রের অংশে হচ্ছে সেট ও বেঞ্চিত্র, সম্ভাব্যতা, বিন্যাস সমাবেশ। কোন অংশে আমরা যাব এটা নিয়ে আমরা বুধবার দিনের পর একটু আলোচনা করব যে পার্ট 2 আমরা কোনটা পড়বো, বীজগাণিতিক সূত্রাবলীর অংশে টার্ন করব নাকি বিন্যাস সমাবেশ বা সেট বেঞ্চিত্রের অংশে টার্ন করব, এটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আর আল্লাহ যদি চায়, আমি কথা দিচ্ছি না, আমি চেষ্টা করব সূচক ধারা লগারিদম, বীজগাণিতিক সূত্রাবলী, অসমতা, সেট বেঞ্চিত্র, বিন্যাস সমাবেশ, এই যেই কটা আমি চ্যাপ্টারের নাম আছে এগুলোতে প্রতি বছর একটা করে কোশ্চেন আসে। সূচক থেকে একটা, লগারিদম থেকে একটা, ধারা থেকে একটা, বীজগাণিতিক সূত্রাবলী থেকে একটা, অসমতা থেকে একটা, সেট বেঞ্চিত্র থেকে একটা, বিন্যাস সমাবেশ থেকে একটা, সম্ভাব্যতা থেকে একটা। এই 8টা চ্যাপ্টারের উপর আমার 8টা এক্সেপশনাল ক্লাস নেওয়ার ইচ্ছা আছে। মানে কোর্স শেষ করে খুবই কঠিন ক্লাস, যদি অনেক বেশি কোশ্চেন কঠিন হয় তাতেও জানি পারেন। এটা আমরা অনেক পরে নেবো, হয়তো জানুয়ারি ফেব্রুয়ারিতে নেব, কথা দিচ্ছি না। আমি ইনশাল্লাহ চেষ্টা করবো 8টা এক্সেপশনাল ক্লাস নেওয়ার জন্য, কারণ বীজগণিত থেকে 9টা বা 10টা কোশ্চেন আসবে প্রিলিতে। আর পাটিগণিতের কোশ্চেন খুব সোজা হয়, জ্যামিতিতে এটা কঠিন হবে, এটা এমনিও পারবেন না। কথা কি বুঝছেন? যত জ্যামিতিতে সময় দেন যাদের বেসিক উইক। আচ্ছা, ভোট দেওয়া লাগবে না, আমি ভোট এখন শুধু চাই নেই রে ভাই, ভোট দেওয়া শুরু করেছে, আলোচনা করবো না। আচ্ছা তাহলে সবাই, বাইরে আমি ভোট কি চাইছি, ভোট তো চাবো, বুধবার দিন সময় দেন। জ্যামিতি নিয়ে চিন্তা করার দরকার নেই, জ্যামিতি আমি অনেক সোজা করে পড়াই, জ্যামিতি নিয়ে কেউ চিন্তা করেন না, ইনশাল্লাহ জ্যামিতি খুব ইজি করে পড়ানো হবে। আচ্ছা 9-10-এর সাথে মিল রেখেন ভাই, 9-10-এর বিষয়টা আমি একটু বলি। 9-10-এর সেটের সাথে সেট মিল রেখে পড়ানো সম্ভব, কিন্তু বিন্যাস সমাবেশ সম্ভাব্যতা কিন্তু 9-10-এ নাই। এরপর আমাদের 9-10-এ কিন্তু যাইতে হবে ত্রিকোণমিতিতে, মানে সেট পড়ানোর পর আমি 9-10-এর ব্যাচে ত্রিকোণমিতি পড়াবো। সুতরাং ওখানে এসে একটু কিন্তু আমাদের হিসাব হবে। আর আমি 9-10-এর ব্যাচ তো খুব সহজ করে পড়াচ্ছি, সুতরাং ওখানে যেই টপিক্সই পড়াবেন কিনা, জ্যামিতি তো করাবো রে ভাই, জ্যামিতি পাটিগণিত সব করাবো। জ্যামিতি পুরো কোর্স মিলে নাম্বার 3, পাটিগণিত পুরোটা মিলে 3, আর বীজগণিত হচ্ছে 9। তাহলে আমাদের প্রথমে কি বীজগণিতের দিকে ফোকাসটা বেশি থাকা উচিত না? জ্যামিতি নিয়ে ভাইয়া কেউ ভয় পায় না, যদি কারো বেশি ভয় থাকে সেটা সমাধান দিয়ে দেবো, জান সেটা সমাধান 1 সপ্তাহের মধ্যে দিয়ে দেবো তাদের। আচ্ছা ভাই, আমি ভোট চাই নাই রে, আমি ভোট পরে চাবো। ফুল ক্লাস ডান হয়েছে কিনা এটা বলেন, আমি ভোট বুধবার দিনের পরে নেবো। আমি কি ভোট চাইছি? এটা ফিডব্যাক দেন, ফুল ক্লাস কি ডান হয়েছে নাকি। বোর্ড বই কিনতে হবে কিনা ইচ্ছা, আমি লেকচার শিটে পড়াই তো, চাইলে একটা কিনতে পারেন বোর্ড বই, অ্যাজ ইউর উইশ। ওকে, আল্লাহ হাফেজ। তাহলে আমাদের নেক্সট ক্লাস বুধবার, ইনশাআল্লাহ দিনে আমাদের সূচক শেষ হয়ে যাবে। তাহলে সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আর যারা 9-10-এর বোর্ড বইয়ের কোর্স করেন, কালকে সেটের ক্লাসটা অবশ্যই করেন, খুব ইম্পর্টেন্ট ক্লাস, ক্লাস মিস দিয়েন না। ত্রিকোণমিতি পড়ানো হবে, প্রিলির জন্য ত্রিকোণমিতি পড়ানো হবে।